স্কুলে যাবা? স্কুল তো আজকে আছে। স্কুল আছে না? ছুটি? বাহ, তো খুব ভালো। তো যাবে না কোনো স্কুলে? হ্যাঁ, আচ্ছা, সৌরভের অঙ্ক কত হয়েছে? অঙ্কটা মিলিয়ে নাও, মিলিয়ে নাও। সৌরভ, সজল, সুদীপ, শ্রেয়া, অঙ্কিতা, কই বিয়োগ করেনি তো লাস্টে? এটা 2 না 3? নিজের 3 নিজের 2 বুঝতে পারো না। 2 ঠিকই আছে, 3 বিয়োগ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, দেখো মিলে না বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, আজকে 11 পর্যন্ত হবে, যতটা পড়া দিয়েছিল। তুমি পারলে পরের গুলো করো, আরেকবার করে একটু মিলিয়ে নিও। বাহ, পরের গুলো চেষ্টা করো। লেখনি, শুধু জাস্ট ক্যালকুলেশন করে নিচ্ছো। আপনি বিজ্ঞান লিখেছেন? আচ্ছা, আপনি কি লিখেছেন? খুব ভালো। শুরু করো। পেজ নাম্বার 112, কোষে দেখি 6.1। আচ্ছা তানি, এখানকার সূত্র তোমার কাছে লেখা ছিল না? সূত্রটা কি ছিল এখানকার, মানে এই অধ্যায়ের সূত্র আর কি লেখা ছিল না? তাই তুমি বোধহয় লাস্ট দিন এসেছিল তো, দেখো তো। আচ্ছা, এখানে 1-এটার পরে 2-এটা কি করিয়েছিলাম? সূত্রটা একটু লিখে নেবে, ঠিক আছে? আজকে দিনটা হোক, আমি লাস্টে কারো খাতা থেকে ছবি পাঠিয়ে দেবো। আচ্ছা, 2-এরটা, 2-এর কোশ্চেনটা বলেছে কি, 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? তাই লিখে ফেলি, ধরি, লিখতে শুরু করে দাও। হ্যাঁ, ধরি মূলধন পি সমান, তাই মেলাও মূলধন সমান 5,000 টাকা। হ্যাঁ, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ছোট হাতের r = 8%। হ্যাঁ, সময় n সমান 3 বছর। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি, হ্যাঁ, আচ্ছা, সমূল চক্রবৃদ্ধির সূত্র কি ছিল স্বরূপ? সমূল চক্রবৃদ্ধির সূত্র
ঠিক। আচ্ছা, পি মানে আমাদের 5,000 টাকা, আর মানে 8/100, এন মানে 3। ওকে, তাহলে 5,000 ইন্টু এখানে 100 প্লাস 8 চলে আসো টু দি পাওয়ার 3। আচ্ছা, এখানে যে উপরে যে 100 প্লাস 8 এলো তার মাথার উপরে কি আছে? কিউব আছে। তুমি বাইরে বসবে ঠান্ডার মধ্যে, একটা কিছু পেতে নাও। এমনি বসে পড়লো, কি জানি আজকে ঠান্ডা লেগে গেছে হয়তো, ওই জন্য ঠান্ডা লাগছে, তা হতে পারে। যাই হোক, তাহলে সমান সমান 5,000 ইন্টু 108/100 টু দি পাওয়ার 3, তাই তো? এখন 3/100 গুণ করবো, ঠিক। তাহলে 5,000 ইন্টু বলো 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 কি কেন? আচ্ছা, তাহলে মিলছে, ওটাও কেন? এখন এখন দেখতে হবে, তুমি এখন তোমারটা দেখো, ওটা দেখতে হবে না। আচ্ছা, এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে দিলাম, আসছি। এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে দিলাম, তাহলে হলো 110, উপরে আছে 108, তাই না? খেয়াল করে দেখো, দেখো আমরা যখনই নিচের 100 বা 10কে কাটবো, আমরা দেখবো দুটো জিনিস অঙ্কে আছে কিনা, একটা 5 একটা 2 অথবা 10, একটা 5 একটা 2 অথবা 10। দেখো 5 দিয়ে এটাকে কাটতে পারছি, পারবো। আবার দেখো 5 দিয়ে কাটলে যে 2টা হবে, উপরে দেখো সব জোড় সংখ্যা না, তাহলে 2 দিয়ে কাটতে পারবো। তাহলে প্রথমে 5 দিয়ে 10কে কেটে কত করবো? 2। 2 দিয়ে 100 কাটলে কত হবে? 5 দুগুণে 10, 4 দুগুণে 8। কাটাকুটি আলাদা হবে, চিন্তা নেই, কিন্তু ক্যালকুলেশন মিলবে। এবার দেখো 100কে উপরের সংখ্যাতে আমরা আর কাটবো না, কেন বলো তো? তাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার শোনো, এবার তাহলে নিচে আমাদের কত আছে? 100 আছে, উপরে দেখো 108 গুণ 108 আর 54, তাহলে 108 108 গুণ করি, কত হবে? 64, 8, একটা দুটো তিনটে চারটে 8 0 1, তাহলে 4 6 16 1, তাহলে 1 1 6 6 4। এবার এটাকে 54 দিয়ে গুণ করতে হবে, এটাকে আবার 54 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করলে 4 4 16 6 1 থাকলো 1, 4 6 24, 25 5 2, 4 4 24 26 2 6 4। ওকে, আচ্ছা এখানে একটা শূন্য বসলো, 4 5 20 শূন্য হয়ে থাকলো 2 30 32 3 5 30 33 3 8 1 5। ওকে, আচ্ছা তাহলে যদি যোগটা করে ফেলি, তাহলে যে 6 5 8 9, 8 আর 4, আচ্ছা এদিক করে লিখি, হ্যাঁ 4 এর নিচে 8 আর 4 12, 12 2 হয়ে থাকলো 1 6, 6 2 9 8 5 6। শূন্য কি শূন্য আসবে? তো আচ্ছা, তুমি হয়তো কাটাকুটি করোনি বলে তোমার একটা 10 বেশি আছে, শূন্য বেশি, ঠিক আছে। তাহলে 6 2 9 8 5 6। আচ্ছা এখন, হ্যাঁ হ্যাঁ এরমই থাকবে, ইয়েস। তো দশমিক, তাহলে যেহেতু দুটো শূন্য তাহলে 2 শূন্য আগে, ইয়েস। তাহলে 6 2 9 8 5 6, দশমিকটা এখানে বসবে। এখানকার অঙ্কগুলো সিম্পল অঙ্ক, কিন্তু কি বেশি বলতো, ক্যালকুলেশন গুলো একটু বড় বড়। না, দশমিকের পরে শূন্যর কোনো দাম থাকে না, তুই করবো তো। এখানে কি উত্তর কি মিললো আমাদের? আমি অঙ্কটা করে নি, তারপরে দেখছি, আমি দেখলে এমনি বুঝতে পারবো না। তাহলে সজল কি বাড়ি কাজ করে আসুনি কেন গো? কেন করছিলে? একটা অঙ্ক নিয়ে কখনো পড়ে থাকবো না। আরে সময় চক্রবৃদ্ধি বলেছে, আমি এটা করতে পারছি, চক্রবৃদ্ধি সুদ 615 টাকা দিয়ে আছে। উত্তর মেলেনি আশা করি। আরে তুমি তো সমূল চক্রবৃদ্ধি বার করো, যখন শুধু চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, ওটাকে থেকে আসলটাকে বাদ দিতে হবে, 4-এর অঙ্কটার মতো। তোমারও তো সেম হয়েছে, কিন্তু তুমি তুমি বেশি পাকামো করেছো। তুমি এইটা লিখার পরে পট করে এটা কি করে লিখলে? ও সোনার চাঁদ আমার, এখান থেকে এখানে দশমিকে ভুলে যায়, এখানে বাদ দিয়েছো কেন? এগুলো সব সমান হবে। এরপরে তোমার আরো একটা লাইন হবে, ওটা তোমার সেমি, তুমি লাইন বাই লাইন মেলাও না, মিলবে একটু, তারও কি
সমূল চক্রবৃদ্ধি সুদ না, কোশ্চেন পড়ো। কোশ্চেনে সমূল চক্রবৃদ্ধি সুদ বলেনি, কোশ্চেনে শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ বলেছেন। বলো বলো। হ্যাঁ ঠিক করবো তো, টুক বাগানো। এত বড় বোতল কিসের? ও কি কোন অঙ্ক? কোশ্চেন নাম্বার কত? টেস্ট থেকে করছিল। তানিয়া টোকা হয়েছে ওই সাইড? বাহ, মানে সব মুছছে না, আমি এই উপরের তিনটে জিনিস সেমই রাখবো। দেখি। আচ্ছা এবার হচ্ছে 3 বোধহয় করাইনি না আগের দিন? 3-এরটা। আচ্ছা অঙ্কের 3-এর অঙ্কটা পড়ো তো দেখি। বাবা, ঠিক। আচ্ছা কোশ্চেনে দেখো বলছে কি চক্রবৃদ্ধি সুদ দেবেন। আমাদের সূত্র কিসের আছে? সবৃদ্ধি মূল, মানে সমূল চক্রবৃদ্ধি আছে, মানে যেটা হচ্ছে সুদ আর আসল মিলিয়ে। তাহলে আমাকে ওই সমূল চক্রবৃদ্ধি বার করে আসলটাকে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি কি পাবো? শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ। কি গো তুমি লিখে করো, আমি লিখছি না। আচ্ছা 3-এর কোশ্চেনটা তাহলে প্রথমে কি বলেছে? 2000 টাকা বাড়তি, তাহলে 2000 টাকা হচ্ছে আমাদের মূলধন। মূলধন তাহলে P = 2000 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বলে ফেলো। বিষয়টা টেক্সট বইয়ে এন দিয়েছে তাই আমি এন দিয়েছি। না ব্যাপারটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের এখানে এন দেওয়ার অন্য কারণ আছে। সিম্পল ইন্টারেস্টের টি মানে সরাসরি টাইম ম্যাচ করে যায়। এখানে এন মানে এনটা তখন ধরা হয় কি বলো, যেটা মানে যেটা পোটেনশিয়াল আনলিমিটেড, যেটার পোটেনশিয়াল আনলিমিটেড যে কোনো একটা মান, সেই ক্ষেত্রে আমরা এন ধরি। মানে বিজ্ঞানীরা আগে এন ধরতো, ওই জন্য এন ধরা হয়েছে। ইনি ধরো না, ধরতে পারো, বুঝতে পারলে তো, না ধরলেও চলে। এ বইতে যা আছে আমি সেটা করাচ্ছি, ঠিক আছে? পরবর্তীতে নিয়মের জন্য টুক করে কেটে দেবে, কার ভালো লাগে। আচ্ছা 6% আর টাইম বলেছে কত? 2 বছরের জন্য ধার নিয়েছে, তাহলে সময় হচ্ছে 2 বছর। তাহলে কি লিখবো? অতএব সমূল চক্রবৃদ্ধি। তাহলে তানিয়া সমূল চক্রবৃদ্ধি সূত্র আগেরটা থেকে যদি বলতে পারো। লিখেছিলাম দেখো, পি গুণ ফার্স্ট ব্র্যাকেট সমূল চক্রবৃদ্ধির পরের লাইন কি লেখা আছে? পি গুণ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস r/100 ব্র্যাকেট বন্ধ করে n, ওটা n আর না n। আচ্ছা পি এর মান তাহলে 2000 ইন্টু 1 প্লাস r মানে 6/100 টু দি পাওয়ার n মানে 2 সমান সমান 2000 ইন্টু 100 প্লাস 6/100, আমরা লসাগু করে নিলাম উপরে 2। আচ্ছা তাহলে 2000 গুণ 100 6/100, তার মাথার উপরে কত? কাটবো 6 আর 100? না না না, 100 কে তখনই কাটবা যখন উপরে 10 থাকবে, নাহলে কাটবো না। নাহলে দশমিকে শুধু শুধু উত্তর আসবে, তুমি কেন কেটে আবার কষ্ট করে ভাগ করবা? কিছু তো বুদ্ধি খাটাও। কয়েকদিন পর কোনোটারই প্রয়োজন পড়বে না, আসো। কেন? ওখানে তো উত্তর চলে আসে। যাই হোক 106 কে আমরা কতবার গুণ করবো বলো তো? 2 বার। আচ্ছা এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে দিলাম, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে দিলাম। এবার দেখো দেখো 2 দিয়ে কিন্তু আমরা 10 কে কাটতে পারি, কিন্তু যে 5 আসবে নিচে, একটু ধরো নিচে যে 5 আসবে সেটা থেকে উপরে কাউকে কাটা যাবে? যাবে না, তাহলে আমরা কাটাকুটি করবো না। তাহলে নিচে থাকলো 10 আর উপরে আছে 106, 106 2, কোনো প্রবলেম নেই। উত্তর সেম, উত্তর প্রায় সেম না, সেমই আসবে। আচ্ছা তাহলে 106 কে 106 দিয়ে গুণ করে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 106
106 106 6 6 36 6 কে 6 0 0 0 0 আবার 0 1 যাই হোক হাত বেশি তাড়াতাড়ি চলে যাচ্ছে আমার। কি হয়েছে? হ্যাঁ বলো। এই তো ওই যাও 6 দুগুণে 12 2 হাতে গেলো 1 3 দুগুণে 6 এর 7 2 দুগুণে 4 2 1 2 হ্যাঁ মানে এক হবে না, মানে এক হবে তো ওই 6 6 12 2 বসে গেল হাতে এক একটা নেমে গেল নিচে বসে গেল আর আচ্ছা আরেকবার হিসাব করি না 36 আচ্ছা ঠিক আছে 6 3 6 6 12 2 হাতে গেলো 1 1 ও আচ্ছা এখানে 1 হবে তাই না, তাহলে এখানে 2 1 2 ঠিক আছে 2 2 4 7 2। হ্যাঁ ঠিক আছে ভালো করে দেখবা, আমি তো দেখছি তোমরা অঙ্ক দেখছো কিনা। আচ্ছা ডায়লগ দিছিল সেবার ও আচ্ছা 2 2 4 7 2 হ্যাঁ। আচ্ছা এখন দশমিক চেঞ্জ করলে কত হবে স্বরূপ? ওই তো 2 এর 4 আর 7 মাঝে বলবে না না হ্যাঁ ঠিকই বলেছে 4 আর 7 এর মাঝখানে কেন বসবে? 2 এর আগে হ্যাঁ এটা বলছি 2 আর 7 এর মাঝখানে বসবে কারণ একটা শূন্য তাহলে একটা ঘর থাকবে লাস্টে। উত্তর দেখো শূন্য আছে দশমিকের পরে শূন্যের কোনো ভ্যালু থাকে না, দশমিকের পরে শূন্যের কোনো দাম থাকে না, ঠিক আছে তো দাও না তুমি দুটো শূন্য বসে খুশি আর দুটো বসে। হ্যাঁ বলো। এ দেখো ওখানে মনে করে এই শূন্যটাকে হয়তো ওরা কাটেনি তাই এই জন্য ওদের এখানে উত্তরে শূন্য এসেছিল ওই জন্য লাস্টে শূন্য এসেছে, কোনো ব্যাপার না। কি প্রবলেম তো নেই উত্তর সেম এসে তো, তা তুমি কেন কষ্ট পাচ্ছ তো? উত্তর একই আসবে। আচ্ছা এবার তাহলে দেখ এবার আমরা এটা বার করলাম যে সমূল চক্রবৃদ্ধি মানে চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল, তাহলে আমাকে বার করতে বলেছে শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ, তাহলে আমরা কি করব এই সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটাকে মূলধনটাকে বাদ দেবো, তাহলে কি লিখবো অতএব চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে 2 2 4 7.2 বিয়োগ মূলধন ছিল কত 2000। অনেকে আবার যে 2 এর পাশে একটা শূন্য দেয় আর মার্কান এখানে দেয় গেছে বলো বলো কি বলো 2 এর পাশে যে শূন্য দেয় প্রবলেম নেই দাও না আমি মানা করেছি দাও তুমি দাও না কোনো সমস্যা হতে। আচ্ছা তাহলে এখানে দশমিক হচ্ছে না হিসাব মতো এখানে, তাহলে ওখান থেকে 2000 বাদ দিয়ে দিই 2000 মানে কি 2000.0 তাই 2 থেকে 0 বাদ দিলে 2 হ্যাঁ লাস্টে তোমরা এক লাইনটা করোনি তাহলে হলো কি 2 4 7.2 টাকা, তাহলে চক্রবৃদ্ধি সুদ হলো কত 247.2 টাকা। এবার উত্তরটা লিখে নেব হ্যাঁ গরমকালে তিরপল খুলে বাড়িতে গরম হাওয়া আছে তোমার পিঠ পুড়িয়ে দেবে আর সাধারণত ধুলো আসবে তো ওই জন্য খুলবো না, যাই হোক এটা মুছে ফেলি তাই নিয়ে এসে এটা ঢোকা হয়ে গেছে না ওরে না তুমি বুঝতে পারলে না বিষয়টা, এবার কম আসা বেশি আর ব্যাপার আছে তো, আমি মাসে একবার ঝাড় দিই ঝামেলা মিটে যাই, তখন দিনে 3 বার ঝাড় দিতে হবে। কে না না গরমকালে প্রতিদিন মোটামুটি মোছা হয়। ঝুঁকে গা নেই নাকি আমি আবার কেটে দুটো দিই তাহলে তো হয়ে গেল যাও সুখের জীবন কাটছে তাহলে আর হলো না বাবা। হ্যাঁ বিয়েতে যেগুলো খাওয়ায় না রেস্টুরেন্ট তো পাওয়া যায় এ খেয়ে আলাদা মজা হবে, তাই বন্ধুদের বিয়ে দিয়ে দাও বান্ধবীদের বিয়ে করে দাও, যারা যারা 14 তারিখে ব্যস্ত ছিল তাদের বিয়ে দিয়ে দাও। 14 তারিখে কলেজে কত লাভ হয় জানো, গোলাপ ফুল বিক্রি করে তুমি বাদ দাও 5-এ চলে আসি। আচ্ছা 5-এরটা কি আদৌ করিয়েছিলাম, তাহলে 6 করে 6 অঙ্কটাই চলে আসি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা 6 অঙ্কটা বলেছে যে এই আস্তে আস্তে
ছয়ের কোশ্চেনটা বলছে ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2,496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন? হ্যাঁ, কে বলেছে? লেখো। এখানে আমরা করব কি, আমাকে বার করতে বলেছে যে ইনি কত টাকা ধার নিয়েছিলেন। তাই আমি ধরে নেবো কি, ধরি মূলধন পি সমান সমান এক্স টাকা, অনেক তুমি পি টাকাও ধরতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, সুদের হার বলে দিয়েছে দেখো, সুদের হার বলেছে 8%। না গো, তুমি লেখো না। আচ্ছা, আর বলেছে কি 2 বছরের জন্য, তাহলে সময় এন সমান সমান 2 বছর। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে? কেন লিখবো? পি এর মান এক্স, 1 প্লাস আর এর মান কত? 8/100^2, এর জায়গায় 2 বসিয়ে দিলাম। একদম সেম হিসাব, 100 প্লাস 8/100^2। আচ্ছা, এখানে 108/100^2। আচ্ছা, সমান সমান এক্স ইন্টু 108 কে আমরা 2 বার গুণ আকারে লিখবো। এটাকে না বেশি আর গুণ টুন করবো না আমরা, এইটুকুনি থাকবে এরকম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, না না, কাটাকুটি করবো না আমরা। আচ্ছা, তাহলে আপাতত আমরা এটা কি পেলাম বলতো? সমূল চক্রবৃদ্ধি। কোশ্চেনে কার মান বলে দিয়েছে দেখো, কোশ্চেনে বলে দিয়েছে যে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 2,648 টাকা বলে দিয়েছে না? তাই কি লিখবো? অতএব চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ। তাহলে তা নিয়ে চক্রবৃদ্ধি সুদ আমরা কি করে বার করি? সমূল চক্রবৃদ্ধি আর ওই মূলধন থেকে। আচ্ছা, সমূল মানে কি বলতো? সমূল মানে মূল সহ, আর চক্রবৃদ্ধি মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে মূল ধন সহ চক্রবৃদ্ধি যে সুদ, সেটাকে আমরা কি বলি? সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি থেকে যদি মূলধনটাকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ। বললাম যে সমূল চক্রবৃদ্ধি থেকে যদি মূলধন বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো কি? চক্রবৃদ্ধি সুদ। ওকে, তাহলে আমাদের সমূল চক্রবৃদ্ধি বেড়েছে এইটা, এক্স ইন্টু 108 গুণ 108/100 গুণ 100। আচ্ছা, এটা থেকে বাদ দেবো কত বলো তো? এটা থেকে বাদ দেবো কত? এক্স, মূলধনটা আমরা বাদ দিয়ে দেবো, হয়েছে এত টাকা। তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ওকে, আচ্ছা তাহলে এখন লিখবো চক্রবৃদ্ধি সুদ মানে কি? সমূল চক্রবৃদ্ধি থেকে মূলধন বাদ, সমূল চক্রবৃদ্ধি এইটা বার করেছিলাম, মূলধন এক্স ছিল, বাদ দিয়ে দিলাম। মানে তুমি একটু ভাবো, তার আগে টোকো। না না, ওটা বল। ওটা বলছো না? মূলধন তো পি, পি এর 100 লিখলে ভালো করে দেখো, পি এর জায়গায় এক্স লেখা আছে। ওই দিকে এক্স রাখো, ওটা বল। কোন দিকে? ওটাই তো, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি আর এটা হচ্ছে মূলধন। তাহলে সমূল চক্রবৃদ্ধি ক্যালকুলেশন করে আমরা এটা বার করেছি, তার থেকে মূলধনটা আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে এটা থেকে মূলধন বাদ দিলে আমাদের দেখো চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বইতে বলে দেওয়া আছে 2,496। ওকে, 2,496, তাহলে বাম। আচ্ছা দেখো তো, দুজনের মধ্যে এক্স আছে না? এক্সটা কমন নিয়ে নাও, তাহলে হলো কত? 108 গুণ 108/100। আচ্ছা, দুটো 100 গুণ করে দিই, না থাক পরে লাইনে করবো। -1 সমান সমান 2,496। ইস, এটা ভুল হয়ে গেল, বড় হয়ে যাচ্ছে অঙ্কটা। এই জায়গায় ক্যালকুলেশনটা আমাকে গুণ করে নিতে হতো, তাহলে আমাদের অঙ্কটা একটু ছোট হতো। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, 108 কে 108 দিয়ে গুণ করে নাও, কত হয় দেখো। আগে তো করেছিল না? হ্যাঁ, না, আগে তো আছে। না না, হ্যাঁ আগে করেছিলাম, ওই মনে আছে। আচ্ছা, একদম লিখে দাও না, আমার কি দরকার? 4, 6, 8, না
ছয় 11,664। বাহ, ভালোই মনে আছে তোর। আচ্ছা, বা এক্স ইন্টু, আচ্ছা এখানে বেরোলো 11,664, 11,664 বাই দেখো কত হচ্ছে, বাই কত হবে? এখানে এক্স কমন নিয়ে নিচ্ছি তো, ব্র্যাকেট দিয়ে দিয়েছি না, একের পরে 4টে শূন্য। আচ্ছা মাইনাস কত 1। তোমাদের অঙ্কটা একটুখানি বড় হয়ে গেল ক্যালকুলেশনের জন্য, এই নাহলে এইটা আগে করতে হতো আমাকে, এটা ভুল হয়ে গেল। আচ্ছা বা এক্স ইন্টু 1,1,6,6,4 মাইনাস 1 4টে শূন্য, দাঁড়ানো একটুখানি, বাই 1 4টে শূন্য ব্র্যাকেট বন্ধ 2 4 9 6। এখানে একে গুণ থাকলেও যা না থাকলেও তা ওটা কোনো ব্যাপার না। আচ্ছা এবার এখানটায় দেখো বা এক্স ইন্টু, এখানে কত আছে বলো তো, 11,664 থেকে 10,000 টাকা বাদ দিতে বলেছে। তাহলে 11,664 থেকে 10,000 বাদ দিলে কত বলো তো, এই প্রথম একটা এক কেটে যাবে, তাহলে হবে কি 1 6 6 4 4। আচ্ছা তাহলে এখানে যদি বিয়োগ করি, এইটা থেকে এটা যদি বাদ দিই, তাহলে এই প্রথম এক এই একটা বিয়োগ হয়ে যাবে, বাদ বাকি 1 6 6 4 উপরে পড়ে থাকবে, 1 6 6 4, এটা বিয়োগ ফল, ঠিক আছে, বাই কত 10,000। মানে কি বুঝতে পারলাম, বিয়োগ ওকে সমান সমান কত 2 4 9 6, 2 4 9 6। আচ্ছা বা এক্স সমান সমান, এখন আমার শুধু এক্স এর মান বার করতে হবে, তাহলে 2 4 9 6 যেদিকে ছিল ওদিকেই থাকলো, এই যে সংখ্যাটা 16 বাই 10,000, এটাকে আমরা নিয়ে যাবো কোন দিকে, ডান দিকে, তাহলে এই ভগ্নাংশ যাবে উল্টে, 10,000 বাই 1,664, 10,000 বাই 1,600, এই তো এই তো, এখানে কিছু নেই মানে গুণ আছে, তো আচ্ছা এবার হচ্ছে কাটাকুটি করতে হবে, তাই না, কাটাকুটি করবো, দেখো এটাকে 4 দিয়ে যাবে। আচ্ছা একটুখানি দাঁড়াও তো, আমি এই লাইনটাকে নিচে লিখি, কাটাকুটি করতে গিয়ে অনেক উঁচু নিচু হবে, উপর নিচে হবে, জন্য 2 4 9 6 গুণ 1 6 6 4 বাই, আচ্ছা কাটবা কত দিয়ে বলো, 4 দিয়ে কাটো, আচ্ছা 2 দিয়ে কাটো, যারা বুঝতে পারছো 2 দিয়ে কাটো, জোড় সংখ্যা দুটোই 2 দিয়ে কাটো, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 হয়ে গেল। আচ্ছা আবার 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 2 একে 2, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার জোড় সংখ্যা, আবার 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, এবার 1 আছে তাহলে 0 নিয়ে 16, 8 দুগুণে 16, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 একে 2, 2 দুগুণে 4। আচ্ছা আবার জোড় সংখ্যা, আবার 2 দিয়ে কাটো, 2 একে 2, এখানে 0 তাহলে কিছু করার নেই, 0 বসে গেল, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে কাটলে 2 একে 2, কোথাও গেলো 1 আর 1 11, 5 দুগুণে 10, 11 থেকে 10 গেলে 1, পরে 2 12, 6 দুগুণে 12, দেখো আবার জোড় সংখ্যা 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 8 দুগুণে 16। আচ্ছা এবার 52, তাহলে আবার 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 9 দুগুণে 18। এবার কিন্তু আর 2 দিয়ে যাবে না, দেখো এখানে চলেছে 26, 26 কে দুটো সংখ্যা দিয়েই যায়, জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে যাবে, তা 2 দিয়ে 26 কাটলে হবে কত 13, 13 দুগুণে 26, তাহলে 2 দিয়ে তো এটা যাচ্ছে না, কিন্তু 13 দিয়ে যাবে, 13 দিয়ে কাটি, 13 দিয়ে কাটলে 3 13 39, এই ভুল হয়ে গেল 13 দুগুণে 26, 3 13 39, তাহলে 2 একে 2, এবার না 3 একে 3, এবার 2 দিয়ে এটাকে কাটবো, 5 দুগুণে 10 আর 3টে 0। আচ্ছা বা x সমান সমান 3 5 15, ও এখানে করা যাবে না, সম্পূর্ণ কাটাকুটি যতটুকু হয়েছে তার নিচে লিখতে হবে, x সমান সমান 15,000।
আমি এই জন্য কাটাকুটি নিচু শোনো, এবার প্রশ্ন হচ্ছে যে তোমরা কেন করবে, প্রথমবার এরকমই হবে। এখন তো বুঝে গেলে 2 দিয়ে হচ্ছে, তুমি 2 দিয়ে বারবার না করে 4 দিয়েও করতে পারো, তুমি কয়েকবার 8 দিয়েও করতে পারো। আমি একদম বড়টা দিয়ে করবো, যত বড়টা আছে একবার কাটতে হবে। মুখস্থ করে রাখবে না। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে। হ্যাঁ, তাও করতে পারো, যা ভালো লাগে। প্র্যাকটিস করার পরে এই শোনো, সব থেকে ভালো কথা বলি, তোমার যখন এই অঙ্কটা অনেকবার প্র্যাকটিস করে নেবে না, তো পুরো মনেই থাকবে। তুই কিছুই করো না, এখানে একটা কাটবা, এখানে একটা কাটবা, উপরে লিখবা 39, না সরি, উপরে লিখবা 3, নিচে লিখবা 2। পুরোটা কেটে উপরে কি লিখবা 3, নিচে লিখবা 2। দ্বিতীয়টা ভাগ করো, যেটা আসবে সেটা মনে রাখবে। হ্যাঁ, তো ওটা মনে 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 রাখবা কেন, তুমি তো জানোই যে এই দুটোকে কি, যে এই দুটোকে যেটা দিয়ে কাটলে, কাটার পরে উত্তর, ফাইনাল উত্তর কত আছে, উপরে 3 নিচে 2, তুমি এইটুকুনি মনে রাখবা, তাহলে হয়ে গেল। এখানে কোনো ভুল নেই। হ্যাঁ 2 দিয়ে ওটাই কাটবো। তুমি তাই বলে পুরো একবারে 15,000 লিখে দিও না, তো সেটা কিন্তু মানা যাবে না। কাটে কাটে 832, সেটা 832। কোনটা গো? 832। 832 দিয়ে কাটা হয়েছে। হুম, আর নিচেরটা কোথায় 832 দিয়ে কাটা হবে তো। হ্যাঁ 832, 832 দিয়ে 3 কাটলে ওটা ওইটা অঙ্কটা শেষ। না না, এটাই উত্তর। কথা বেগ কেটে নি দাঁড়াও। আমাকে বলেছে না মূলধন কত, তা মূলধন আমরা x ধরেছিলাম, এটাই উত্তর। মাত্র 15,000 বেতন থেকে এত বড় হিসাব। এগুলো কি করছে? মমতা বলে হিসাব তো পারে না। তাই বইয়ে দিয়ে দিই, সব হিসাবগুলো দেখে নিচ্ছে। এই সাইডটা কি হচ্ছে, হয়ে গেছে ওর। ওরে মমতা হিসাব পারে, মমতা হচ্ছে এরকম ছোটখাটো হিসাব করে, মমতা হচ্ছে কয়েকশো কোটির ঘরে হিসাব করে, বুঝতে পেরেছো? পারে না। ওর ক্যালকুলেটর আছে, তুমি আমার তো হ্যাঁ আমার, না না, না না, আজকের দিনে আমার এটাই মনে হয় যে এগুলো ক্যালকুলেটর দিয়ে করা উচিত। তাহলে কি লিখবো, অতএব হবে কি হবে, এক উল্টো দিক 6 লিখে ফেলে এক লিখে। নিম্ন মূলধন, তাই এটা কি সব উল্টো পাল্টা মন্ত্র বলে দিল। নিম্ন মূলধন হচ্ছে 15,000 টাকা। আচ্ছা, এগুলো কিন্তু সবাই জানে যে আজকের দিনে এই জিনিসগুলো ক্যালকুলেটরে করা যায়, ক্যালকুলেটরে করা উচিত, কিন্তু প্রশ্ন হচ্ছে তোমাদের কেন দিয়েছে বলো তো, মেন্টাল ডেভেলপমেন্টের জন্য, মানে মানসিক উন্নতির জন্য। উন্নতি হচ্ছে না, সব ভুলিয়ে একটা খাতার হাতে একটা কাটাকুটিতে লাগে। আমার এই কিছু অঙ্ক মনে থাকে। চোখে কিছু মনে নেই, তোর বাবার টাকা বাজার লোকটা বাঁচাস এই দেখো। মনে দেখতো ওই টাকা উড়াই শেষ করে ফেললো। খুব ভালো। পরীক্ষার সময় তো ঘিঞ্জি করবা না। না না, তোর পরীক্ষার সময় পেজ নষ্ট করবো, ওদের পড়েছে আমার কি। ওই বাবা, খুব ভালো। কোথায় বলেছিস টাকা বাজার? আচ্ছা, টোকা হয়ে গেছে, না। উত্তরটা লিখে নাও এরপর। হ্যাঁ, উত্তরটা বই থেকে থেকে লিখে নাও পূর্ণ বাক্যে। এই দেখো 3, এই উপরে 3 আর এই 5,000, 15,000। উত্তরটা লিখে নাও, হ্যাঁ বই থেকে থেকে উত্তরটা লিখে নাও। x সমান সমান 15,000, এটা উত্তর না। আচ্ছা 7 কি করিয়েছিলাম, এরপরে মনে হয় একটাও করেনি আর না। তাহলে 7 করাই। একই হবে বলতে মানে একই স্টাইলে করতে হবে, তাই তো? হুম, বাড়িতে করবো 7-টা, করো। তো 7-টা আবার তাহলে বাড়ির কাজ থাকলো, 7-টা একই পদ্ধতিতে করে এনো। আমি বলেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তো আগের দিনই দেখলে 9 পর্যন্ত দেখলাম তোমার কি, সেটা করে তুমি দেখবা। তাহলে 7-টা একবার বাড়ির কাজ থাকলো। 8-এর কোশ্চেনটা, 8-এর কোশ্চেনটা বলছে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702.50 টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করি। তাহলে এই অঙ্কটাও কিন্তু সেম অঙ্ক, কত টাকা, হ্যাঁ 8-টা একদম একই অঙ্ক, মূলধন বার করতে বলেছে। না এটা বাড়ির কাজ দেবো না, এটা ক্যালকুলেশন একটু জটলা আছে, ওই জন্য করে দিই। 7-টা করে আনো, তাহলে লিখে ফেলি। আমরা লিখবো কি, ধরি রহমত চাচা, আচ্ছা ওই রহমত চাচা মাচা বাদ দাও, তিনি
এই নাম ধাম লিখতে অনেক সময় যায়। সে রমেন বাবু, সমরেশ বাবু, উত্তরে লিখতে রমেন বাবু যা করেছিলেন, রমেন আর সমরেশের মধ্যে গুলি যায় লাস্টে গিয়ে, তাই না? ওই জন্য আমরা তিনি ধরে করি। যে তিনি সমবায় ব্যাংক থেকে তিনি সমবায় ব্যাংক থেকে, আচ্ছা ব্যাংক থেকে না, ব্যাংকে, সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন এক্স টাকা। হ্যাঁ, এটা মূলধন। এবার কি লিখবো? জমা জমা লিখবো। তাহলে অতএব মূলধন পি সমান সমান এক্স টাকা, কমা বার্ষিক শতকরা সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার। ঠিক, চক্রবৃদ্ধি সুদের হার তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত বলেছে? 9%, 9%। আচ্ছা, এবং সময় n সমান সমান 2 বছর হয়েছে। আচ্ছা, এখন কোশ্চেনে বলেছে যে তিনি সুদে আসলে যত টাকা পেয়েছিলেন সেটা বলে দিয়েছে। তা আমরা আমাদের ক্যালকুলেশন অনুযায়ী সুদে আসলে কত বেড়ে দেখি। তার কি লিখবো? অতএব সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমান সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। তাহলে p কত আমাদের x টাকা, 1 প্লাস r কত আমাদের 9 ইন্টু বাই 100 টু দি পাওয়ার n এর জায়গায় আমরা লিখবো 2। হ্যাঁ, আর সমান সমান 9% লিখুন। দেখে নি। ও মানে r দিইনি, তাই তো? আচ্ছা, r সমান সমান 9% সমান সমান x ইন্টু, আমি একটু অঙ্ক লিখছি না দাদা। ওরা টুকছে শুধু, ভালো। আচ্ছা, তাহলে সমান সমান এক্স ইন্টু, দেখো 109, 100 প্লাস 9 হয় 109 বাই 100, তার কি হবে হোল স্কোয়ার, সমান সমান এক্স ইন্টু 109 গুণ 109 বাই 100 গুণ 100। আচ্ছা, এটাকে আমরা বেশি গুণ টুন করবো না, পরবর্তী দিকে সেই কাটাকুটি করতে হবে, গুণ করে কোনো লাভ নাই। এত টাকা হয়ে গেল। পদে আবার সেই কেস স্যার। হ্যাঁ, এই অঙ্কটা আশা করি হবে না, দেখা যাক। আচ্ছা, এবার চলে আসি, তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি এটা বার করলাম। বইয়ে দেখো সুদে আসলে ক টাকা পেয়েছে বলেছে। 2,702.5। হ্যাঁ, তা বলছে না সুদে আসলে, তাহলে ওটা লিখবো। তাহলে কি লিখবো? অতএব প্রশ্নানুসারে, অতএব প্রশ্নানুসারে আমরা যেটা বার করেছি সেটা x গুণ 109 গুণ 109 বাই 100 ইন্টু 100 সমান সমান, বইয়ে যেটা বলে দেওয়া আছে সেটা 29702.50। দেখো তো ঠিক লিখলাম, এই ঠিক লিখলাম কিনা, কি বললাম, 29702.50। ঠিক আছে। আচ্ছা, তাহলে বা আমাকে এক্স এর মান বার করতে হবে না, তাহলে পুরো জিনিসটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, কিন্তু উল্টো আকারে। তো কি লিখবো? এক্স সমান সমান 29702.50 বাই 100। প্রশ্ন হচ্ছে 100 কেন লিখলাম ভাই? ওই যে পয়েন্ট তুলে দিলাম, এখানে যে পয়েন্টটা ছিল সেটা একবারে তুলে দিলাম, গুণ চিহ্ন দিলাম। এই অংশটাকে এদিকে আনবো, কি আকারে আসবে? উল্টো আকারে, বাই আকারে না, সাইডে গুণ আকারেই আসবে কিন্তু উল্টে যাবে। তাহলে 109 গুণ 109 থাকবে নিচে, আর 100 গুণ 100 থাকবে উপরে। এখন একটা 100 আর এখানকার একটা 100 কেটে গেল। এখন দেখো 109 কেমন সংখ্যা বলো তো? মৌলিক সংখ্যা। 109 মৌলিক সংখ্যা, তার মানে আমরা এই 109 দিয়ে এটাকে সরাসরি ভাগ করতে হবে, তাছাড়া এখানে কোনো উপায় নেই। ঠিক আছে, তাহলে 109 দিয়ে এটাকে ভাগ করো, আর পরে যেটা বেরোবে সেটাকে আবার 109 দিয়ে ভাগ করবা। শূন্য শূন্য কেটে দিই, ছোট হয়ে যাবে। বলছি যে শূন্য শূন্য পাশাপাশি আছে, কাটবে না। আমি 100 100 কেটে দিয়েছি আগে থেকে, আমি এই শূন্য শূন্য কেটে দিয়েছি, এই শূন্য শূন্য কেটে দিয়েছি। তা তো প্রবলেম নেই।
আমি করো। তাহলে সত্যি করে দিই। হ্যাঁ করো করো। আচ্ছা ভাগ করো দেখি, আমার তো উত্তর মুখস্থই আছে। এই সংখ্যাটাকে 109 দিয়ে ভাগ করো রাফে। আমার পড়া আছে। পড়া আছে আমার। 2 7 2 109 দিয়ে কাটো। করো, দুটো দিয়ে কাটলে উত্তর হবে 250। যাই হোক হ্যাঁ করো, 250। ভাগটা করো। আমার পড়া আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা উচ্চ মাধ্যমিকে, মাধ্যমিকে না। এই ভাগটা করো, রাফে ভাগ করো। পড়া আছে পড়া আছে। আমি দিন পড়ছি। তুমি এই সাইড ঢুকেছিলে তো তানিয়া? ঠিক আছে, তাহলে আমার ভাগটা আমি এই সাইডে করছি, আমি ওই সাইডে ধরবে না বলে এই সাইডে চলে এলাম। 2 9 7 0 2 5। 0 2 5 0। এখানে দশমিক দিলে এখানে দশমিক চলতে হবে না? দশমিক তুলে দিয়েছি তো, ওই জন্য 50 পাশে চলে এসেছে, দেখো 100 নিচে চলে এসেছে। এবার বাই কত? 109। আচ্ছা তাহলে 109 একে 109 থাকলো কত? 8, এখানে থাকলো 8, সামনে থাকলো 1। ওকে, পরে শূন্য নামলো, তাহলে হলো 1 8 8 0। তাহলে 109 কে গুণ করি, কত দিয়ে? 8 দিয়ে করি। 8 নং 72, 8 একে 8। ও অনেক কম হয়ে যাচ্ছে তো, এই কি হলো ব্যাপারটা? 2 2। হ্যাঁ তাই তো, ভুল হয়েছে। 109 কে 2 দিয়ে করবো, 18 2 একে 2, 218। আচ্ছা 109 কে 3 দিয়ে করো দেখি, 27 3 একে 3, 327। আচ্ছা 2 দিয়ে করতে হবে, তাহলে 2 দিয়ে করলে আমি ওটাই ভাবছি এটার থেকে বড় কি করে চলে এলাম, আজব জিনিস। যাই হোক, তাহলে 2 দিয়ে করলে হচ্ছে 218। তাহলে 7 থেকে 8 গেলে কত? 9। 9 থেকে 1 গেলে না 79, তাই না? 8 থেকে 1 গেলে 7। আচ্ছা এই বিয়োগটা আমি দেখে যাবো, অনেকে বুঝতে পারে না কি ব্যাপার। পাল্টা 60 অনেকে দেখি নিচে যোগ করে দিয়ে উপর থেকে বাদ দেয়, এরকম একটা ব্যাপার আছে। আচ্ছা এখানে দেখলে 0, তাহলে 7 9 0। তাহলে আমরা দেখেছি 8 দিয়ে করে 872, এর থেকে বেশি আসছে না? তাহলে 7 দিয়ে করি, 109 কে 7 দিয়ে, 7 নং 63, 7 একে 7, তাহলে 7 দিয়েই হবে। 0-র উপরে 7 চলে গেল, এখানে লিখবো কত? 7 6 3, বিয়োগ করলে কত? 7, এখানে 2 27। এবার নামবে কে? এই 2 নামবে। 272, তাহলে আমরা 2 দিয়ে করেছি 218, 3 দিয়ে করেছি 327, তাহলে 2 দিয়ে করবো। 2 দিয়ে করলে 218। তাহলে 12 থেকে 8 গেলে 4, 6 থেকে 1 গেলে 5, 54। তাহলে 2 নামিয়েছি, এবার 5 নামাবো। 5 দিয়ে যাবে। তাহলে 5 দিয়ে আমরা কোথাও করে দেখিনি না, তাহলে 100। আচ্ছা আমি এটা একটু সাইডে রাফ করে দিই। 109 কে তাহলে 5 দিয়ে করে দেখি, 5 নং 45, 5 একে 5, তাহলে 5 দিয়ে করলে হচ্ছে 545। 5 4 5। আচ্ছা এটা শূন্য হলে এখন দেখো যে নিচে এই শূন্যটা যেটা আছে না, এটা নিচে বসে যাবে। তাহলে এটাকে 0 দিয়ে গুণ করলে 0 আসে, তাই না? তাহলে আমরা 0 করব না। তাহলে আমরা 109 দিয়ে ওটাকে ভাগ করলাম, ফার্স্টে উত্তর হলো কত? 27 250। 109 দিয়ে এটাকে ভাগ হয়ে গেছে তো, 27 250, 27 250। এবার এই 27 250 কে আবার এই 109 দিয়ে আমাদের ভাগ করতে হবে। 27 250, তাহলে 27 250 কে আমরা আবার 109 দিয়ে ভাগ করব। তুমি 27 250 বলতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা তাহলে 109 দিয়ে যদি 2 কে গুণ করে 218 হয়, আর 109 দিয়ে 3 কে গুণ করে 300, তাহলে 2 দিয়ে করতে হবে 218। তাহলে 4 আর এখানে হলো 5, 54 হলো না, 5 নামলো। তাহলে 545, 5 দিয়ে করে এসছে, 5 দিয়ে করলে 545। তাহলে 0 হলে এবার এই 0টা নামলো, তাহলে এটাকে 0 দিয়ে গুণ করলে 0 আসে। তাহলে 109 দিয়ে ওটাকে ভাগ করলে হলো 250। পরীক্ষার সময় যদি মুখস্থ থাকে না, সংখ্যা যদি চেনা থাকে, সেকেন্ড কোনো চান্স নেবা না, করে দাও। তাও তাহলে 109 দিয়ে এটাকে গুণ করলে এই কাটলে কত হবে? 250। তাহলে বা x সমান সমান, তাহলে 250 আর এখানে দুটো শূন্য আছে না 100, তাহলে 250 পেছনে দুটো শূন্য বসলে 25,000। 100 দুটো শূন্য, 250 কে 100 দিয়ে গুণ করলে কত হবে? 25,000।
হাজার। এখানে কিন্তু কেউ টাকা পয়সা ভুল করেও লিখবে না, কারণ এটা প্রশ্ন অনুসারে লাইন চলছে। আর তোমাদের একটা বিশেষ জিনিস ভুল হচ্ছে, যেখানে যেখানে সমান সমান দেওয়ার জায়গা না, তোমরা সেখানে সেখানে বা দিয়ে ফেলছো, তাই না সুদীপ? তাহলে বায়ের জায়গা সমানের জায়গা যেন ঠিক থাকে। বা কখন হয় বলতো, যখন লাইনের ভেতরে সমান চিহ্ন থাকে, তখন এক লাইনে তো দুটো সমান চিহ্ন হতে পারে না, ওই জন্য ফার্স্টে কি লেখা হয়, বা। যদি এটা কোনো অঙ্কের নিয়ম না, আমি জাস্ট তোমাকে মনে রাখার জন্য বলছি, অঙ্কের আলাদা পদ্ধতি নিয়ম আছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, বা, যখন ভেতরে কি থাকবে, সমান সমান হয়েছে। কিন্তু যদি কোনো এমনি সূত্র অ্যাপ্লাই করছো, তাহলে সেক্ষেত্রে তোমার সামান্য একটা লাইনই তো হচ্ছে, তাহলে সমান সমান থাকবে। এটাই উত্তর তো। তাহলে কি লিখবো, অতএব এখানে টাকা হবে না, তাই অতএব এই 100 টাকা জমা কেটেছো? হ্যাঁ, আট করেছে। এর ভাগটা কোথায় গেল? ওই তো এখানটা। অতএব মূলধন সমান সমান কত হলো, 25,000 টাকা। 25,000 টাকা। তোমরা এবার বই দেখে দেখে সুন্দর করে পূর্ণবাক্যে উত্তরটা লিখে ফেলো। কাজটা কমপ্লিট করিনি। রাফ অঙ্কের পাশেই করবো। শ্রেয়া, তুমি অঙ্কের পাশেই রাফ করো তো? অঙ্কের পাশেই রাফ করো তো? ওটা হয় লিখো না রাফ কর কিছু কিছু যে এই অঙ্কগুলো ওগুলো মানে ভাগটাগুলো আলাদা। এমনি যেগুলো 109 ওরকম গুণ থাকলে পাশে। তুমি করে আনোনি? ওই অঙ্কই পাচ্ছিলাম না। তুমি বললে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দাও, সব পারবো, ছেঙ্গে তো ডায়লগ দিচ্ছিলে। আমি বারবার গুণ করছিলাম, এর জন্য তাছাড়া সব ঠিকঠাক। ও বলতে নেই, সব পারো। কি ডায়লগ! এই তারপর পারছিলাম আর এই তারপর ভালো ভালো, খারাপ না, কোনো অসুবিধা নেই, টুকে নিয়েছে তো। ওই একদিন করতে গেছে না, পুরো এইটা পুরোটা করে দিয়েছে। করেনি সব, চার দুই একটা করিয়ে বাকি সব হোমওয়ার্ক। বলে বাড়ি থেকে সব তোমরা স্পেশাল ব্যাচ, স্পেশাল ব্যাচ। তোমরা সব পারবা, বুঝছো? সবাই পারে না, তাহলে রনি সব পারে। তাছাড়া কেউ পারে না। রনি না বনি? রনি আলাদা। ছেলে না মেয়ে? রনি ছেলে। না, মেয়েদের নামও হয়? এই বাবা, কি বাবা, হাই স্কুলে সেকেন্ড না? আচ্ছা, খুব ভালো। হাই স্কুলে ফার্স্ট কি হচ্ছে তাহলে? শোভন ঘোষ, ডাক্তার ডাক্তার ছেলে, জানি আমি। ডাক্তার পলাশ। ও আচ্ছা আচ্ছা, ওই লোক পড়ে। করো। তিনটে অঙ্ক ভাবছে কাট করে যখন কি হয়। মুছে ফেললে ম্যাডাম? না না, ও উত্তরটা কি হবে গো? উত্তর বই দেখে দেখে লেখো। তাহলে শান্তনু কাকু কি পরের দিন তোমার এই পুরো চ্যাপ্টারটাই করে দেবে? হয়ে গেছে সব, মানে দিয়ে দিয়েছে এই চ্যাপ্টারটা, আমি বাড়িতে সব হয়ে গিয়েছে আমার। আচ্ছা 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 আচ্ছা। আমার এই 6-এর 2-এরটা কয়েকটা পাচ্ছে না। লাস্টে এটা হয়ে গিয়েছে। না না, ধরো এই যে 6-এর 1-এর অনেকে তো অনেক অঙ্ক পারবে না, তো তাদের কি হবে? ওদের জন্য আলাদা ব্যাচ আছে। তোমাদের ব্যাচে? আমাদের ব্যাচে ওরা কি করবে কি জানি, ওরা তো কোনো কথা বলে না কখনো, ওরা সবাই শান্ত শিষ্ট, কেউ যারা পারে না কোনো কথাই বলে না, মুখে আঙুল দিয়ে চুপচাপ বসে থাকে। বুলডগ কোনো কথা বলে না, আমি বুঝি না। ওকে ছাত্র দেখা দেখলে উঠে যাবে। আমি কি তাহলে ছবি তুলিতে অনুষ্ঠে এই আছে পাশে। এই দুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে। আমি একটা লোককেই ভয় পেতাম, সেটা হচ্ছে দেবাংশ স্যার। আমি তাও ভয় পাইছি। শুনবো তো, মানে প্রবলেম হতো কি, দেবাংশ স্যার যে সময় বাজার করতে আসতো, এখনো আসে, ওই সেম টাইমে এখনো আসে, আমিও সেই টাইমে বাজারে যেতাম, এখনো মাঝে মাঝে যাই, ঠিক দেখা হয় 8:30টার পর পরই বাজারে, আমিও বাজার যেতাম। ওই পড়ানো হ্যাঁ ওই তো, আমিও পড়ে এসে আর কি যেতাম, মানে এবার আমি ধরো নাই, আমি 10-এ গেছিলাম, আমি 9-এ অন্য জায়গায় পড়ে এসে ঠিক বাজার করতে যেতাম। তো এই লোকটা রোজ আসছে একই টাইমে, মুখ তো চেনা থাকে মানুষের। পরের বার যখন 10-এ যাই দেখি এই লোক সামনে, ছি 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 ছি, খুব ভয় লাগতো, বাজার যাবো না। তারপর বাড়িতে দাদা বললো, দেখ পড়াশোনা করবি, স্যার কিছু বলবে না। তাই তো ভালোই হলো। আমি না দেখে আবার বলে চুপ কর। তারপর দেখলাম তো স্যার তো ভালোই হলো, কিছু বলে না। আমি একবার তো কে? 7-এর উত্তরটা বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলে লিখবা, কোনো ওই অত হবে ওইটুকু লিখবে, তাই তো? Yes. তারপর তো লিখে লিখে করেছে অঙ্কটা, আমি
তুমি আবার লিখে করো নাকি? না করি, এইবারই করলাম এইখানে ভালো করে করি। ও আচ্ছা। পাশে পাশে সমান দেবা না, সমান সমান চেষ্টা করে নিচে নিচে দেওয়ার। নিচে নিচে আর 2 এর মতো করেছো কেন? কোনগুলো? 100% নাম্বার আসবে না। তুমি নাম্বারে যেভাবে অঙ্ক করছো হয়তো অঙ্ক সবই পারলে, তোমার নাম্বার সমান গুলো তোমার তোমার নিখুঁত হতে হবে না, খুঁত খুঁজবে। তুমি যে সমান সমান 2 এর মতো দিয়েছো, ও এই বাঁগুলো সাইডে সাইডে দিয়েছো, খাতা বাঁচানোর চেষ্টা করো না। পারলে তুমি ওই রকম কমা খাতা ইউজ করো, আমিও করতাম, ঠিক আছে? কমা খাতা ইউজ করে কিন্তু কি 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 কার ও তুমি চেন খুলে দাও। যাও, জায়গা আমাদের অনেক জায়গা, তুমি গেটের বাইরে বেরিয়ে বাঁ হাতে চলে যাও, ঠিক আছে? ওই জামরুল গাছটা পেরোলেই তোমাদের জোন চলে আসছে, সেখানে তুমি যেখানে খুশি ফায়ার করতে পারো। যাও সৌরভ একটু নিয়ে যাও, ওকে হাত ধরিয়ে যাও যাও। ও কি কথা, লজ্জা করে না? আমি ঘুরতাম, আমি কারো চোটে তো শুতে দিই না, ওসব গুলো বলতে। এই থাক 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 থাক, 9টায় চলে আসো। 9 তাই 9 অঙ্কটা পড়ো তো। আবার পড়ে দিচ্ছি, চেপেলা শুকিয়ে যাবে, ঠিক শুকিয়ে যাবে বাড়ি যাবো। এই চুপ, কোশ্চেন 3 1 4 9 2 হলে তাহলে কত টাকার বলেছে না? দেখো আগের অঙ্কটার মতো সেম, আগের অঙ্কটার মতো 8 এর অঙ্কটার মতো সেম অঙ্ক, একদম সেম অঙ্ক। এটা পরের দিন করে দেবো, কোনো থাক 8 চেষ্টা করে আসো, ঠিক আছে? আচ্ছা 10 এরটা, বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, মানে দুটো অঙ্ক করতে হবে, একটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক আর একটা সরল সুদের অঙ্ক। না যোগ করে না, ওখানে সুদ বার করে মাইনাস করতে হবে, সে 80। তো করে তো আনো নি না। 10 এরটা লিখি যে ধরি মূল মূলধন পি সমান সমান 10,000 টাকা, কমা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত বলেছে? 5%। আচ্ছা এখানে না একটা কথা যদি অ্যাড করে নিতে পারো, মানে অ্যাড না কেটে দাও আর কি, একটা কথা বাদ দিয়ে দাও, এই চক্রবৃদ্ধি কথাটা বাদ দিয়ে দাও, বার্ষিক সুদের হার, ঠিক আছে? চক্রবৃদ্ধি লিখবা না 10। হ্যাঁ কি ও আর কাট বাড়বা দেখো, তো কাটবো না মানে কি? কিচ্ছু হবে না। হ্যাঁ 10 এর অঙ্কটা আমি 11 অঙ্ক করে ফেলেছি। আচ্ছা এখানে 12,000 বার্ষিক, আচ্ছা মূলধন 12,000 টাকা, বার্ষিক সুদের হার কত? 7.5%। 7.5%। আচ্ছা আর লিখতে হবে না, না আর লেখো আর লেখো 7.5%, ঠিক আছে? ওকে, এবার কি বলেছে? বার্ষিক সুদের হার 7.5%। আচ্ছা এবার বলেছে যে সময়, সময় n ইজ ইকুয়াল টু 2 বছর। এই না তুই দুটো লিখে দাও একবার। না না n লেখো, অসুবিধা নেই, 2 বছর। তো কি লিখবো? অতএব সমূল চক্রবৃদ্ধি, অতএব সমূল চক্রবৃদ্ধি না, যাই হোক, সমূল চক্রবৃদ্ধির সূত্র কি ছিল? পি গুণ 1 plus r by r n. n। ওকে, রাতুল একটু দাঁড়াও তো, এটা আবার কি? তোমার মাসি হ্যালো, হ্যাঁ 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 তুমি লিখছিও হ্যাঁ আচ্ছা হ্যাঁ যাবে।
আমাদের সেম ব্যাচ তো, ব্যাচ আলাদা নেই। সপ্তাহে 3 দিন, ওদের হচ্ছে আজকে তো শনিবার, তাই না? কালকে আছে বিকেল বেলা 5টার সময়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, না শুরু করি। হ্যাঁ আচ্ছা, তাহলে পি গুণ 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। আচ্ছা পি এর মান কত আমাদের? 12,000 গুণ 1 প্লাস আর এর ইয়েস 7.5 বাই 100 টু দি পাওয়ার 2। দশমিকটা তুলে 10 লিখতে হবে না? দশমিকটা তুলে নিচে আমরা 10 গুণ করব। গুণ করতে হবে না? ইয়েস, তাহলে 12,000 গুণ 1 প্লাস 75 বাই 100 ইন্টু 10 তার হোল স্কোয়ার সমান 12,000 গুণ 100, সরি আরে দশমিক তুলে দিই। তা তোলো না, পরের লাইনে কি মানা করেছে? দেখবা তো কোন 75? আচ্ছা এখন 75 ঠিকই তো আছে, আমি তো না ওরকম করা যাবে না তো ওরকম হয় কখনো? তুমি আগে কমপ্লিট করবে তো একটা টাস্ক, তারপরে তো সেকেন্ড ফেজে যাবা। তুমি এখানে 100 লসগো করেছো, পরের লাইনে দশমিক নিচে দিয়ে দিচ্ছ, কি এ কেমন পদ্ধতি? এবার নিউজ দাদা হ্যাঁ বলছি কি এই 7.5 ওই দশমিকটা কি আগে লাইন দিতেই হবে? ইমা এ কেমন কোশ্চেন? তো অঙ্কে 7.5 তুমি দশমিক দিবা না? ও দেব না আমি মানে তুমি একবারে 75 বাই এটা লিখবা? না না, ও করা যাবে না। নাকি টাকা পাবো? আগে মান তো ইনপুট তোমাকে বসাতেই হবে, তারপরে লাইনে তুমি করবে। হ্যাঁ ওটা ওর আড্ডা। হ্যাঁ না? সমান সমান 12,000 ইন্টু আচ্ছা 1,000 প্লাস 75 বাই 1,000 তার হোল স্কোয়ার। আচ্ছা কেন বলো তো এখানে? ও 1,000টা লসগু হয়ে গেল, এবার 1 দিয়ে 1,000 গুণ করলে 1,000 প্লাস 75 সমান সমান 12,000 ইন্টু 1,000 75 বাই 1,000 তার স্কোয়ার সমান সমান 12,000 ইন্টু 1,075 ইন্টু 1,075 বাই 1,000। আচ্ছা এবার এই 1,000 গুণ 1,000, সরি দুবার 1,000 হবে। আচ্ছা এখানকার 3টে শূন্য, এখানকার 1,000-এর 3টে শূন্য আমরা কেটে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, 12 জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে কাটবে। উপরে 5 আছে, তাহলে 5 2 আর 5 দিয়ে কাটবো, তো 2 দিয়ে কাটলে 6। আচ্ছা এটাকে 2 দিয়ে কাটলে 5, দুটো শূন্য। এখন উপর থেকে একটা 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 একে 5, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 1 500। আচ্ছা এখানে দেখো 6 দিয়ে 2 পেয়ে যাবো, উপর থেকে 5 পেয়ে যাবো। 6কে 2 দিয়ে কাটলে 3, তাহলে এখানে 2 দিয়ে কাটলে 50, এখানে 5 দিয়ে কাটবো, 4 5 20, 3 5 15, 5 10 50, 10। এখন দেখো উপরে কোনো 2 পাচ্ছি না, কিন্তু এখানে 5 পাচ্ছি, তাহলে আমরা কাটাকুটি করব না। তাহলে আমাদের থাকলো কত উপরে? আমি এটা লিখছি 3 গুণ 1075 গুণ 43, আর নিচে আমাদের আছে হচ্ছে শুধুমাত্র 10। ওকে, তাহলে 43কে 3 দিয়ে আমরা মুখে মুখেই গুণ করতে পারি। কত গো 43কে 3 দিয়ে গুণ করলে? 3 তিরিখে 9, 3 4 12, এরপরে 1075 দিয়ে এটাকে গুণ করব, তাহলে 1075 দিয়ে গুণ করছি। ঠিক আছে, 5 নং 45-এর 5 হাতে থাকলো 4, 5 দুগুণে 10, 14 4 হাতে থাকলো 1, 5 একে 5 আর একে 6, একটা 0 বসালাম। 7 দিয়ে করলে 7 নং 63 3 হাতে থাকলো 6, 7 দুগুণে 14 আর 6 20 শূন্য হাতে থাকলো 2, 7 একে 7 আর 2 এ 9, এবার দুটো শূন্য। আচ্ছা শূন্য আছে, তাহলে আনন্দের সঙ্গে শূন্য বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে আছে 1 আছে, তাহলে এবার 3টে শূন্য বসবে। আর হচ্ছে কত? 1 দিয়ে উপরটায় গুণ করলে 9, 2 আর সামনে 1 আছে। ও দাদা বলছি কি তুমি নিচে কেন 10 নিয়ে গেলে তুমি? 10 নিয়ে যায়নি তো, কাটাকুটি করলাম না তো। না এই লাইন ওই যে 7.5 থেকে 75 করলাম, তো দশমিক জন্য নিচে 10 গুণ। আচ্ছা এটা কিন্তু গুণ, যোগ মনে হলো, ওটা কিন্তু গুণ। হ্যাঁ খেয়াল করবো, ওটা গুণ, ওটা গুণ। ওকে আচ্ছা তাহলে এখানে যোগ করলে 5, এখানে হলো 7, এখানে হলো 6, এখানে 9 9 18, 2 আর 1 3 আর সামনে 1। না খুব মুশকিল হয়ে গেল তো, এই বোর্ডেও তো হচ্ছে না। 1 3 8 6 7 5, 1 3 8 6 7 5, কোনটাকে?
তাহলে নিচে তো 10 আসতো না, 2 আসতো, তাহলে আবার সে ভাগ করতে হতো। হ্যাঁ ভাগ করে দশমিক করে দিয়েছি তাহলে করেছো কেন? ও তো আমি যাচ্ছি না ওতে আর কি। আমার হয়ে গেছে উত্তর। আচ্ছা যাই হোক, তাহলে 5 চলে এসছে, নিচে কত 10। শ্রেয়ার আগের দিন এরকম করে দেখলাম মনে হলো, উত্তরটা সেম আছে কিনা ওটা দেখছি। আচ্ছা এটাই কি এসছে? আরে হ্যাঁ এটা এসছে, আমি 5 এর পরে একটা শূন্য বসিয়েছি। 1 3 8 6 7.5। আমার আসলে অঙ্কে খুব ভুল হয়, আমি বলছি, আগেও বলছি, এখনো বলছি, আমি অঙ্কের এটাই উত্তর নাকি? ক্যালকুলেশনে খুব ভুল হয় আমার। এটাও কি? উত্তর? না না, এটা উত্তর না, এটা হচ্ছে শুধুমাত্র সমূল চক্রবৃদ্ধি হলো। এবার সরল সুদের তানিয়ার হচ্ছে চাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে অঙ্কগুলোতে। এখানে অঙ্কগুলো সহজ, অঙ্কগুলো জাস্ট বড় বড় ক্যালকুলেশন, আর কিচ্ছু নেই। ভয় দেখানোর জন্য অঙ্ক দিয়েছে বইতে। আচ্ছা এবার একটু বেশি কাটে। সবই কাটে। এটা ছোট হয়ে বড়দের মতো কথাবার্তা বলে, কে? কেউ না। আচ্ছা তাহলে তাহলে আপাতত আমরা সমূল চক্রবৃদ্ধি বার করেছি না, কিন্তু কোশ্চেন কি বলেছে ভালো করে থাকো। কোশ্চেনে বলেছে যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করো। তাহলে আমি বার করেছি সমূল চক্রবৃদ্ধি, আমাকে বার করতে বলেছে শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ, তাহলে আসলটা বাদ দাও। তাহলে আসলটা বাদ দিতে হবে। তাহলে কি লিখবো? অতএব চক্রবৃদ্ধি সুদ। মানে এর থেকে 12,000 টা বাদ দাও। ইয়েস, অতএব চক্রবৃদ্ধি সুদ সমান সমান 13 8 6 7 দশমিক। ইয়েস ইয়েস ইয়েস, সরল সুদের পরে তো বার করবো, তারপরে তো। আর সরল সুদ তো আমরা বারই করিনি এখনো, আমরা চক্রবৃদ্ধি নিয়ে কাজ করছি। তাহলে চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি থেকে আসল ছিল 12,000, তাহলে 12,000কে আমরা বাদ দিয়ে দেবো টাকা। এখন তাহলে এটাকে দশমিকে ওখানে রাফে লেখার জায়গায় এখানে লিখি 1 3 8 দশমিক না 1 3 8 6 7.5 বাই 12,000.0, 12,000.0। তাহলে 5 থেকে 0 বাদ দিলে 5, 7 থেকে 7 6 8 1। ইয়েস, 1 8 6 7.5 টাকা। 5 এর একটা শূন্য দাও। না দিলেও চলবে, দিয়ে দে। দিয়ে দাও। আচ্ছা তাহলে আপাতত আমরা পেলাম যে এই অঙ্কে যে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে আমাদের এত টাকা। এখন কোশ্চেনে বলেছে কি, তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর তার মানে অন্তর। সরল সুদ বের করতে হবে, এইটাকে আসল ধরো। না, তাহলে ওই যেটা ওই আগের যা ওই লিখেছিল পি সমান সমান আর সমান সমান ওইটা সমান সমান ওটাই থাকবে। এবার সূত্র হচ্ছে সরল সুদের সূত্র। তাহলে অতএব কি লিখবো? অতএব সরল সুদ সমান সমান, সূত্র কি ছিল? পি আর টি বাই 100, কিন্তু এখানে পি আর টি হবে না, এখানে হবে পি আর এন হবে, কারণ মানে এন মানে তো আমরা টাইম ধরছি না, ওই জন্য এন। লিখে দিতে পারো। হ্যাঁ লিখে দিতে পারো। লিখবো কেন? টি এর জায়গায় জাস্ট এন আছে, আর কিচ্ছু নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, পি কত? 12,000, আর কত? 7.5, এন কত? 2 বছর বাই 100। ইয়েস, এখানে তুমি না 8টা মারবো না, এখানে 7টা এখানে সরি দশমিকটা উঠে গেল, নিচে তাহলে 10 গুণ হয়ে গেল, তাহলে উপরে আছে 75। আচ্ছা এখন দেখো এখানকার দুটো শূন্য আর 100 দুটো শূন্য কেটে গেল, এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কেটে গেল। তাহলে এখন যা কিছু আছে আনন্দের সঙ্গে গুণ হবে খুব সহজে। 75 দুগুণে কত হয়? 150, আর থাকলো 12, 12কে 15 দিয়ে গুণ করা খুবই সহজ। 120 আর 5 12 60, 180 আর একটা শূন্য 1800, যত সম্ভব উত্তর হবে। দেখো তো এটা উত্তরটা মেলাও, 1800 বোধহয় হবে, দেখো গুনগুন করে আমিই করি। 1800 আরে 1800 হচ্ছে, আমি বলছি। তাই? আরে হ্যাঁ। তাহলে 1800। তাহলে আমাদের সরল সুদ বের করলাম, এটা টাকা লিখবো পাশে, উপরের সংখ্যাগুলো গুণ করে 1800। 12 দিয়ে গুণ করে 12 শূন্য 0, আর 5 12 0.5 হয় থাকলো 6, 12 কে 12 আর 6 18, এরকম ভাবে করেছে। ওই দুটো গুণ করে 75 কে 2 কে তো এই 9 অঙ্কটা দেখো তো আমি লিখে করেছি, এবার পুরো লম্বা করে দেখো। ও আচ্ছা দেখছি, তোমার কিন্তু সেই অভ্যাস গেল না এখনো। কি? কি না? ও আচ্ছা আচ্ছা বুঝেছি। আমি অঙ্কর প্যাটার্ন বোঝো, অঙ্ক সবসময় করবা সমান সমান বাঁ দিকে নিয়ে আসবা, হয়েছে, আর ডান দিকে রাফ করবা, পদ্ধতিগুলো একটু খেয়াল করে রাখো, নয় নাম্বার কিন্তু নাহলে আসবে না মনে থাকার জন্য। অঙ্ক শিখবে ঠিকই, দেখবে। আমার উত্তর নিয়ে কথা। ঠিক আছে। হ্যাঁ কি নিয়ে কথা? উত্তরটা ঠিক আছে। তুমি মাধ্যমিক প্রশ্ন এনেছো? না আনোনি?
মাধ্যমিকের প্রশ্ন যদি হাতে পাও দেখো উপরে পরিষ্কার লেখা থাকে বাংলা ইংরেজি দুটোতেই, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সঠিক লেখার জন্য আলাদা মান দেওয়া হবে। ওই 90 এর মধ্যে যাদের ওই মানে ভালো লেখালেখি থাকবেন আগেই 10 বাদ বাদ দিয়ে খাতা ক্যালকুলেশন হবে মন দেখার জন্য। ডান দিকে লিখলে 10 বাদ না, না ডান দিকে লিখলেও প্রবলেম নেই, কিন্তু রাফই তো বাঁ দিকে করেছো। 29 কে 1075 দিয়ে গুণ করেছো তো? 29 কোথা থেকে পেলাম আমার তো মনে পড়ছে না। 129 কোথা থেকে হলো? ও এখানে, হ্যাঁ 129 কে এটা দিয়ে গুণ করেছি। এটা কার খাতা? শ্রেয়ার? বাহ, না তোমার এক্স গুলো ইউ এর মতো মনে হচ্ছে। এক্স গুলো প্র্যাকটিস করবা বাড়িতে। মানে তুমি ভেবো না যে তোমার একার পার্সোনাল এগুলো প্রবলেম, এগুলো সবার হয় প্রথম প্রথম, প্র্যাকটিস করবা। ধরো আচ্ছা, আপাতত কিন্তু এখন অঙ্ক হয়নি। অঙ্কতে কোশ্চেনে বলেছিল যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের কি অন্তর, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ বার করেছি, সরল সুদ বার করেছি, এবার কি করব অন্তর মানে বিয়োগফল, তাহলে লিখলে অতএব চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর। বুঝবো না? তাহলে তা নিয়ে অন্তর মানে কি গো? অন্তর মানে বিয়োগফল, অন্তর মানে বিয়োগফল। পারলে তুমি বইয়ের ওই অন্তরের উপর লিখে রাখো অন্তর মানে বিয়োগফল। আচ্ছা তাহলে কি লিখবো? অতএব এই কথা না চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর সমান সমান 1867.5 বিয়োগ 1800 টাকা। 1867.5 বাই 1800.0 বিয়োগ করলে 576, তো সমান 67.5 টাকা। হসু দিয়ে ওই তো ওখানে বলেছে না সুদের অন্তর নির্ণয় করি, ওই অন্তর পর্যন্ত লিখবে পুরোটা ঢুকে অন্তর লেখা হবে, অন্তর হবে নির্ণয় করে জায়গায় লিখবা হবে 67.5 টাকা। উত্তরটা মেলাও, ভুলও তো হতে পারে। কি এটা 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 কেন এখানে তো অন্তর লিখতে বলেছে শুধু অন্তর, তাহলে আমরা অন্তর লিখবো, দুটো লিখে অন্তর লিখলে হবে, তুই দুটো লিখে অন্তর লিখলে হবে, কোনো সমস্যা। আর একটা তারপরে একটু বিজ্ঞান পড়াবো, তারপরে তুমি বাড়ি চলে যাবা, পাউরু ভাজা খাবা, যা ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ ঠিক, আগে আমি সরস্বতী পুজো এমনি অঞ্জলি দিতাম, ঘুম থেকে উঠে স্নান করে ফেলতাম আর খেতাম 10টার পরে, কোনো ব্যাপারই ছিল না। কি পূর্ণবাক্যে অন্তর পর্যন্ত আগে লেখো, পুরোটা প্রথম থেকে অন্তর পর্যন্ত টোকো। হ্যাঁ তুমি একটু খাটনির কাজ করো। তুমি তো শুধু খাটনি করছো না, শরৎ তো করে ফেলেছে। আহ কেন অঙ্কিত হাত পা ছড়িয়ে বসে বললে? ও পকেটে ফোন নিয়ে পড়তে আসছে, ছেলে বড় হয়ে গেছে। ও তোমার যদি দাড়ি কেউ ফুটে যেত না তাহলে সুজা কলেজ কেউ হাতে বালা টাক করে কপালের টিকা এই লাগতো। ও আচ্ছা তো বাচ্চা বাচ্চা লাগবে, সবাই কত কিছু ভেবে ফেললো। না না বুঝিয়ে যাবে।
তো এতক্ষণ ধরে তুমি কি করছিলে? হয়নি মানে? আমি আসছিলাম, আমি একটু লাইভ ম্যাচ এই ওকে একটু খাতে দাও। এই বোতল ভালো মুছে দিলে তুমি আগে মুছে না আগে বোতলটা আচ্ছা আসি, বোতলটা কার? এই যে ওকে ব্যাগে রাখো। না না জল আমি খাচ্ছিলাম আমার বোতল ওর বোতল ব্যাগে রাখবো। ঠিক আছে মাকে আমি খাচ্ছি তো খাচ্ছি না। বোতল নিয়ে মারামারি করা যাবে না। মারামারি করছি আমি খেতে ওর বলটা ভালো লাগে তোমার একটা প্যান্ট কিনে দাও সেটা বলতে আমার তুমি ঢুকেছো তো? এই টোকো। কত লিখেছি 11টা বাড়ির কাছে থাক। আমারটা না, না, এগারোটা কি আছে? দাদা করে লিখেছি বলে আমার 11টা, হ্যাঁ সেম অঙ্ক আছে। কি? এত লিখেছি আর করা যাবে না বাড়ি 10 আচ্ছা অন্তর হলো, অন্তর হলো বলো হলো হ্যাঁ। আর করা যাবে না এই যে অন্তর যেটা বেরিয়েছে 47.5। আর করা যাবে না 5 পর্যন্ত হবে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 11টা বাড়ি কাজ দাও 11টা বাড়ি বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর এত টাকা। ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। তাই না? কি সুন্দর অঙ্ক দিয়েছে। ওর বাড়ি কাজ দাও যদি বার্ষিক বাড়ি কাজ দাও হ্যাঁ 10টা তো বেজেই গেল, বাড়ি কাজই লেখো। হ্যাঁ একটু করে আবার কাঁদতে বসবো তো। 11টা এসডব্লিউ ক্লাস 10 ম্যাথ এইচডব্লিউ 24/2/24। ক্লাস 10 তাই না হ্যাঁ লাইন লিখতে ক্লাস 10 ম্যাথ এইচডব্লিউ 24/2/24। সেখানে কি লিখবো? পেজ নাম্বার 112 এর আচ্ছা কত হয়েছিল আমাদের? 1 2 3 4 5 5 অবধি সবকটা হয়ে গেছে না? 6 থেকে শুরু করবা। আর তার ভিতরে বাড়ি কাজ আছে 6 থেকে ওই তো মানে যেগুলো বাড়ি কাজ দিয়েছি কোনটা কোনটা দিয়েছি গুলো? 9 দিচ্ছ 11 অবধি বাড়ি কাজ ও 7 9 11 দিয়েছি তো, তাহলে 15 পর্যন্ত করে আনবো। বাকি যেগুলো আছে একটুখানি করে মাথা খাটাবা, কি করে করবো মাথা একটু খাটিয়ে আসবে। হ্যাঁ তাহলে 3 পর্যন্ত অবধি করে আরে আনবো। হয়ে যাবে একটা করে আনো। শুনি না পড়া দেবে না বিজ্ঞান পড়তে হবে। ছুটি হয়ে যাবে না এটা দা ওই যে তোমরা বললে না হ্যাঁ হ্যাঁ একবার যদি ভুল বলছো তো হ্যাঁ বেরিয়ে যেত শুধু আর কেন সুদীপ দাঁড়াতো তো বটেই। এ হ্যাঁ তানিয়ার কাছে প্রশ্ন আছে না নেই? কার প্রশ্ন কিছু আছে তো, করো। হ্যাঁ ও লেখনি এখনো? এই কুড়েমিগুলো কিন্তু করো না। হ্যাঁ দোকান থেকে একটা পিকচার বের করতে চলে কি আমরা দেখে বলছে না তাকে দাদাকে 165 থেকে। আরে দোকান তানিয়া খাতাটা হবে না ওই দেখ এই বলছি এই লোকের কাছ থেকে লজ্জা করে না এরকম করে বলতে? কিছু তো মান সম্মান দিবা। আরে আগের দিন হাই স্কুলে গেছি, ওই 3 তলায় কারা বসে গো? প্রিন্ট আউট করবা তখন তুমি আলাদা আলাদা আচ্ছা হ্যাঁ তখন জেরক্সের দোকানদার। ঠিক 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 ঠিক। আচ্ছা স্কুলের 3 তলায় কারা বসে গো? সুজা বিল্ডিং এর উপরে। নাইন আমরা আগে বসে কত বলো? ওই 9 এ বসে আমরা যদি 9 এ 9 তুলে ওটা আগে এই কিছুদিন আগে স্কুলে গেছিলাম, উড়ে 3 তলা থেকে চিল্লামিল্লি হচ্ছে, স্যাররা যারা মাঠে রোদ পোয়াচ্ছিল এরকম করে দিচ্ছে। আমার ঘরটা একদম বিচ্ছি যাবে কি অবস্থা। অফিস রুমের সামনে আচ্ছা বিষয়টা হচ্ছে যে জীবন বিজ্ঞানে এটা তো ভৌত বিজ্ঞান না, সে তো হচ্ছে না, তা কি আর হয়? বছরে তোমাদের সিলেবাস এমনি খুব আস্তে আস্তে এগোচ্ছি, তাও যদি ফাঁকি মেরে দাও তাহলে আর কি হলো? ডাস্টবিন না করতে হবে ডাস্টবিন লাগবে না, তুমি ওই কোনাটা ফেলে দাও। হ্যাঁ এই জায়গায় উল্টো হ্যাঁ সেমবিন না না এর উপরে উল্টাও না, ওই সাইডটা। আচ্ছা আজকে আমরা পড়বো হচ্ছে স্নায়ুতন্ত্র। কি থাক অসুবিধা নেই। স্নায়ুতন্ত্র তোমরা টেক্সট বইটা বার করো, পেজ নাম্বার 19। তার কি নতুন বই? হ্যাঁ ভালো করেছো, পুরোনো বইতে খোঁজা খুব মুশকিল। ওই এখনো অঙ্ক ঢুকতে পারলো না। আরে আমি কি করেছি এখানে কি করে খাটবি জীবনে আমার ভুল এই খাতা তো তোর মতই বডি খাতাতে যা বডি তোর মতই
কথাবার্তা। আচ্ছা বলো। আরে এই আসছে আসছে এই কথা না। এখানে একটা প্রশ্ন আছে যে টেস্টোস্টেরনের ফলে হচ্ছে ওই যে পুরুষদের হচ্ছে কি বলে ওই বেশি বহুল দেখা, ঠিক আছে? আর সরকার তো বেশি দেখলে ওর যে একটু বলে ইস্ট্রোজেন আছে দেহে। কেন ওর বেশি বলে শরীর তো ঠিকই তো আছে। না মাসেলস কি এত বড়, সবার কি বডি বিল্ডারদের মতো মাসেলস থাকবে? এ কেমন কোশ্চেন, কি দাবি? সবার সমান হবে না। না এক বুঝলে যে তোমার ওই ইয়ে করতে গিয়ে মানে এই এরকম ভাবে কস্টিক সেটা একটু নাড়াচ্ছিলাম কি ধাক্কা ধাক্কি লেগেছে আর আমার প্যান্টের উপরে কস্টিক সেটা যে সাদা হয়েছিল। সাদা হয়ে গেছে। আমার কাছে অনেকটা কষ্টিক শুনে আচ্ছা নেগেটিভ কস্টিক স্বরূপের যদি ওরকম মাসেলস করতে হয় তাহলে স্বরূপকে কিছুই না, কিচ্ছু করতে হবে না, মানে মাসেলস পেশি বহুল চেহারা যদি আনতে হয় তাহলে সকালবেলা ওকে আধ ঘন্টা শুধু হাঁটতে হবে আর একটুখানি ওই প্রোটিন জাতীয় জিনিসপত্র খেতে হবে। কিন্তু না প্রবলেম আছে, যদি খাবার দাবার সহ্য না হয়, ধরো ডাল খেলো প্রোটিন জাতীয় খাবার, যদি পেটে সহ্য না হয় তাহলে আর হলো না। আর এমনি দরকার নেই পিস ফুল চেহারা লাভে কি। বইটা বেশি পড়ে। হ্যাঁ হ্যাঁ ও বইটা একটু বেশি। হ্যাঁ এবার সত্যি কথা বলতে ওই যা পড়ে ওই টেনশনে আর ওরে ফেল হয়ে গেছে, এই কথা শোনার পথে সরকার পড়ছে এখন যা পড়ে ওর মত তুমিও করতে পারবে, আমরাও করতে পারি না। আচ্ছা তুমি অত ওটা আপে তুলো না, যাই হোক শোনো আজকে তো হাসবে না কেন। আচ্ছা আজকের টপিকের নাম কি? স্নায়ুতন্ত্র। প্রশ্ন হচ্ছে স্নায়ুতন্ত্র থাকে কোথায় প্রথমত? সারা গায়ে সব জায়গায় সে জায়গা থাকে কোন? আচ্ছা স্নায়ুতন্ত্র নেই কোন জায়গায়? আচ্ছা সুদীপ তুমি কি যদি আমি ফালতু বকে বাড়ি চলে যাও, আমি আবারও বল দিচ্ছি, স্নায়ুতন্ত্র বলছো তুমি বকছো কেন? নেই এমন জায়গা নেই। জায়গা নেই? চুল কেটেছো জীবনে? হ্যাঁ রোজই তো কাটে। নখ কেটেছো? হ্যাঁ কেটেছে। চোখের পলক তুলেছো? হ্যাঁ 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 তাহলে আমাদের শরীরের যত জায়গায় রোম আছে, রোম অনেক জায়গায় আছে, মাথা দাড়ি গোপ, তাই না? এদের চোখ মুখ গুলো এরকম হাসে কেন? পায়ের লোম, যাই হোক রোম জাতীয় জিনিসপত্র যেসব অঞ্চলে আছে প্রত্যেক রোমে বা চুলে কি নেই? স্নায়ু নেই। নখে স্নায়ু নেই। ওকে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে তাহলে স্নায়ুতন্ত্র কাকে বলে বলবো? যে প্রক্রিয়ায় প্রাণী দেহে বিভিন্ন অঙ্গ তন্ত্রের মধ্যে তাদের কাজের মধ্যে বিশেষ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে তাকে সর্বপ্রথমে বলা হচ্ছে কি সমন্বয় সাধন। সমন্বয় মানে কি? কানেকশন। সমন্বয় মানে জুড়ে দেওয়া। যেমন আজকের দিন ইন্টারনেট আমাদের সবাইকে জুড়ে রেখেছে, সে একসঙ্গে কাছাকাছি থাকি আর দূরে থাকি, তাই না? তাহলে এখন সর্বপ্রথম সমন্বয় সাধন কাকে বলছে? যে অঙ্গ এবং তন্ত্রের মাধ্যমে তাদের কাজের মাধ্যমে বিশেষ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে তাকে আমরা কি বলি? সমন্বয় সাধন। আচ্ছা তাহলে সমন্বয় সাধন সাধারণত আমাদের শরীরে যে করে সে হচ্ছে স্নায়ুতন্ত্র, কিন্তু আরো সমন্বয় সাধনকারী অংশ আমাদের শরীরে আছে যেটা হচ্ছে কি রক্ত। রক্ত তো আমাদের কোষের সঙ্গে সমন্বয় সাধন করে। তাহলে আমরা স্নায়ুতন্ত্র কাকে বলে বলবো? স্নায়ুতন্ত্র তৈরি হবে কি দিয়ে? স্নায়ু কোষ দিয়ে। স্নায়ু কোষের সঙ্গে আরেকটা অংশ থাকবে যার নাম হচ্ছে নিউরোগ্লিয়া। কি? স্নায়ু কোষ ও নিউরোগ্লিয়া দিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে প্রাণীদেহে, উদ্ভিদে কিন্তু এটা হয় না, প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ হলো, মানে ধরো আমি এখানে হাত দিলাম তাহলে আমার মস্তিষ্ক বুঝতে পারছি কি উদ্দীপনা, এখানে হাত দিচ্ছি তাহলে উদ্দীপনা গ্রহণ হলো। দেখার পরে চোখ দিয়ে আমি তাকালাম, তার মানে এটা সাড়া প্রদান হতে পারে, তাই না? উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা এবং আচ্ছা কি রক্ষা এবং দেহের বিভিন্ন যন্ত্রের কাজের মধ্যে সমন্বয় সাধন হয় তাকে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম বলে। যেমন মনে করো তুমি শুকনো রুটি খাচ্ছ, খেতে 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 কার কথা মনে পড়লো? গলায় রুটি আটকে গেল। তাহলে গলার মধ্যে রুটি আটকে যাওয়ার সময় আমরা বুঝতে পারবো কি পারবো না? কিসের মাধ্যমে? স্নায়ুতন্ত্রে যে আটকে গিয়েছে, তখন স্নায়ুতন্ত্র বুদ্ধি মস্তিষ্কে পাঠায়, মস্তিষ্ক বুঝে ও আচ্ছা আচ্ছা আটকে গিয়ে তাহলে জল খাও, জল খেলে জলের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে নেমে আসবে, তাই তো? না নামলে অন্যরা লুচি পরোটা খাবে তোমাকে পুড়িয়ে। গলায় যদি আটকে যায় শ্বাসকার্য নিতে পারবো না, কোনো সমস্যা নেই, খাওয়ার লোক প্রচুর আছে। আচ্ছা তাহলে স্নায়ুতন্ত্র কাকে বলে বললাম? স্নায়ুতন্ত্র প্রথমত গঠিত হয় দুটো জিনিস দিয়ে, স্নায়ু কোষ আর নিউরোগ্লিয়া দিয়ে গঠিত, যে তন্ত্রের সাহায্যে প্রাণীদেহের উদ্দীপনা গ্রহণ এবং উদ্দীপনায় সাড়া দেওয়া মাধ্যমে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা হয় এবং দেহের বিভিন্ন যন্ত্রতন্ত্রের কাজের মধ্যে সমন্বয় সাধন হয় তাকে আমরা কি বলি?
স্নায়ুতন্ত্র, তাই না? যেমন মনে করো, ধরো দেহের কোনো অংশে ব্যথা ট্যাথা হলে ডাক্তার এখন কি বলে, ব্যায়াম করবা। তাহলে ওখানে ব্যথা হচ্ছে, ব্যায়াম কেন করবো? সমন্বয় সাধন হচ্ছে না, ওই কারণে। পরেরটা, স্নায়ুতন্ত্রের কাজ। স্নায়ুতন্ত্রের 3-4টে কাজ বলেছে, সুন্দর করে মুখস্থ রাখতে হবে। প্রথমত, 1, প্রাণীদের বিভিন্ন যন্ত্র তন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা ও তাদের মধ্যে সমন্বয় সাধন করা। 2, দেহের বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ। আচ্ছা, দেহের অভ্যন্তরীণ এবং বাহ্যিক। অভ্যন্তরীণ মানে পেট ব্যথা করছে, পেটের ভেতরে, তাই না, এটা অভ্যন্তরীণ। আর বাহ্যিক মানে অনেক কিছু হতে পারে, মশা কামড়ে দিল, মা চর মারলো, অনেক কিছু, ঠিক আছে। তা 3 হচ্ছে কি, উদ্দীপনায় সাড়া দিয়ে নিজ নিজ পরিবেশের সঙ্গে সম্পর্ক সামঞ্জস্য রক্ষা। যেমন শীতকালে দেখো, আমার শরীর আর তোমার শরীর আলাদা বলেছি, মোটামুটি আলাদা, জিনিসপত্র একই, সেন্স আলাদা। যেমন আমার গরম, শীত করছে, আমি তাই সোয়েটার পরে আছি। তোমাদের গরম লাগছে, ওদের হাফাতা পরে আসছে, তাই না, এরকম। ও ঠান্ডা লাগছে। তাহলে দেহস্থ বিভিন্ন পেশি সংকোচনে ও বিভিন্ন গ্রন্থির ক্ষরণে সহায়তা করে। কেমন? মনে করো সারাদিন মনে করো খাওয়া দাওয়া নেই, পড়াশোনা করছো, ঠিক রেস্টুরেন্টের সামনে দিয়ে গেলে মুখের মধ্যে জল চলে আসে, তাহলে বাইরে থেকে সারা এলো। ওই জন্য মো- খাবার দেখলে ওটা আসলে আমাদের তো মেয়েদের আছে, যাক তোমার আছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি জানি, হ্যাঁ আমি যত জানি মেয়েরা টক খাবার খেতে বেশি ভালোবাসে, তাই না? তুমি তো খাও না মনে হয়, না? সব পর্যন্ত পড়া তুমি খাও নাকি টক? ভালো লাগে না? হ্যাঁ হ্যাঁ। এইটুকু দিয়ে দাও। সোমবারে পড়া আছে। সোমবারে রাখো। আচ্ছা পরশু, কাল বাদে পরশু। আচ্ছা, ঠিক আছে দাদা? বিষয়টা হচ্ছে যে এর পরের কোশ্চেনে সমন্বয় সাধন কাকে বলে হয়ে গেল, স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম কাকে বলে, তাদের কাজগুলি হয়ে গেছে। স্নায়ু কোষ বা নিউরন কাকে বলে, স্নায়ু কোষ বা নিউরন কাকে বলে, তাহলে স্নায়ু কোষ কাকে বলে? আচ্ছা হ্যাঁ বলছি, স্নায়ুগতের গঠনগত আর কার্যগত এককে বলা হয় কি, নিউরন। কি বলো? এটা দাও। অবশ্যই দেখাও, তো দেখাও নি কেন, দেখাও। স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত এককে কি বলা হয়, নিউরন। হয়েছে? কি লেখা নেই? আচ্ছা, এইভাবে বলেছে কি, প্রাণীরা পরিবেশ থেকে গ্রাহক মারফত উদ্দীপনা গ্রহণ করে, স্নায়ু উদ্দীপনা সংবাহক নিউরনের মাধ্যমে আচ্ছা এখানে লেখা নেই, তাহলে লিখে নাও। আচ্ছা, বইতে যদি লেখা না থাকে নিউরন কাকে বলে, তো লিখে নাও। আচ্ছা 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 আচ্ছা, এই তো, এই যে নিচের দিকে লেখা আছে, নেই? এই তো, এই যে হ্যাঁ, আগের বছর ছিল। এই তো, এই তো এখানে আছে তো, নিউরন কাকে বলে, লিখে নাও, দেখেই নাও। তারপরে পড়াতে একটু দাও। ভূগর্ভ আর আচ্ছা, পরেরটা বলছে কি, পরিবেশ থেকে কিভাবে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ এবং উদ্দীপনায় সাড়া প্রদান সম্পাদিত হয়। এই যে এখানে, এটা কিন্তু উপরে আছে। নিউরন হলো কি, স্নায়ুতন্ত্র, এই তো হ্যাঁ, ওখানে এক লাইনে লিখে দিয়েছে এক কথায়, ওটাও লিখতে পারো, অসুবিধা নেই। আর লিখতেই হবে না। আরে বইটা পড়বা, পড়লে সব বুঝতে পারবে। লিখতেই হবে। পরীক্ষায় দিতে হবে। আচ্ছা, পড়তে আসতে হবে না। প্রত্যেকজন মরে যাবে। কিছু জানি না। সব বলে যাবে তুই আগে। মরে গিয়ে কোনো লাভ নেই, বেকার, পাগলটা মরে। আচ্ছা, কিভাবে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ এবং উদ্দীপনায় সাড়া প্রদান সম্পাদিত হয়। আচ্ছা, তাহলে এখানে দেখো, এটা একদম উপরে লেখা আছে, দেখো, প্রাণীরা পরিবেশ থেকে গ্রাহক মারফত, আচ্ছা গ্রাহক মানে রিসেপ্টর কোষ, ঠিক আছে, উদ্দীপনা গ্রহণ করে। স্নায়ু উদ্দীপনের সংজ্ঞাবহ নিউরন এর সাহায্যে স্নায়বিক কেন্দ্রে প্রেরিত হয়। স্নায়বিক কেন্দ্র থেকে সারা আজ্ঞাবহ নিউরন এর মাধ্যমে কারকে পৌঁছায়, পেশি বা গ্রন্থি উদ্দীপিত হয়ে সাড়া প্রদান করে। ক্লিয়ার? মানে বিষয়টা যে কতগুলো জিনিস আছে, একদম কম্পিউটার সিস্টেমের মতো। তোমাদের পড়িয়েছিলাম না, আমি হোয়াটসঅ্যাপে মনে করো সজলকে মেসেজ করছি, তাহলে আমার হাতে ফোন আছে, হয়েছে, মেসেজ করলাম, মেসেজ যাবে কোথায়, আমেরিকায় যাবে হোয়াটসঅ্যাপের সার্ভার থেকে আবার কে পাঠাবে, সার্ভারই পাঠাবে কার কাছে, সজলের কাছে। তেমন কয়েক মিলি সেকেন্ড লাগে। তারপরে মানে জিনিসে কি দাঁড়ালো, সবার প্রথমে কি, এই চলে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশি আমাদের মস্তিষ্কের ক্ষেত্রে বলি, মনে কর হাত নাও, হয়তো হাত তো আছে। নিচো, হাতের উপরে একটা আঙুল দাও, আঙুল দিচ্ছ, তাহলে এটার মানে হচ্ছে কি, আঙুল থেকে আঙুল, এখানে বুঝতে পারছো স্পর্শ হচ্ছে, তাহলে এখানে কি আছে, গ্রাহক, কি আছে, গ্রাহক, যে কি করছে, উদ্দীপনাকে গ্রহণ করছে, গ্রহণ করার পর এটাকে পাঠাতে হবে মস্তিষ্কে। তাই পাঠানোর জন্য কি লাগবে, সংজ্ঞা মানে ডাটা, তথ্য, সংজ্ঞাবহ নিউরন কি করবে, এর মাধ্যমে কোথায় পাঠাবে, মস্তিষ্কে। সংজ্ঞাবহ সুতোর মতো হয় একদম, কোথায় যাবে, মস্তিষ্কে। হয়েছে? তাহলে ওই মস্তিষ্ককে এখানে কি বলে যে স্নায়বিক কেন্দ্র, হয়েছে, মস্তিষ্কে চলে গেল। এখন মস্তিষ্ক কি করবে,
আবার একটা নিউরন আছে যেটা হচ্ছে আজ্ঞাবহ নিউরন। মনে করো এখানে মশা বসেছে, তাহলে মশা বসলো, বুঝতে পারলাম, এ তাহলে সারা গ্রহণ করলো, একে কি বলবো? রিসেপ্টর। কি বলবো একে? গ্রাহক, রিসেপ্টর। গৃহীত তথ্য কার মাধ্যমে মস্তিষ্কে যাবে? সংজ্ঞাবাহ নিউরন। সংজ্ঞাবাহ নিউরন হয়ে গেল। মস্তিষ্কে যাওয়ার পরে মস্তিষ্ক ডিসিশন নেবে যে মশাটাকে মারবো না ফুদে উড়িয়ে দেবো। তাহলে মশা যদি মারতে চায় তাহলে এই হাতের পেশিকে নির্দেশ দেবে, পেশিতে নির্দেশ কার মাধ্যমে যাবে? আজ্ঞাবহ নিউরন, পেশিকে নির্দেশ দিচ্ছে, তাই তো? আজ্ঞাবহ নিউরন। তারপরে পেশি উদ্দীপ্ত হবে, দিয়ে মশাটাকে মেরে দেবে। এখন যদি মানুষ কুড়ে হয় তাহলে মস্তিষ্ক হুর পেশিকে নড়াচ্ছে, ফু দিয়ে উড়িয়ে দেবো। তাহলে মস্তিষ্ক কি করলো? ফুসফুসকে নির্দেশ দিল যে ভাই ফু দাও, দিয়ে মুখকেও নির্দেশ দিল যে মুখ তুমি গোল করো। তাহলে এইখানে নির্দেশটা আসলো কার মাধ্যমে? আজ্ঞাবহ, স্নায়ু, সবই স্নায়ু, আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে। তারপর যদি ঠিকঠাকভাবে কাজ না করে, যে ধরো প্যারালাইসিস হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে কাজ হবে না। হবে। Yes. ওটাও কেটে বাদ দিন। প্লাস্টিকের ভালোতা, এটা ভালো, সেটা কিন্তু ভালো বলে, প্লাস্টিকের ভালোতা, এটা ভালো, প্লাস্টিকের ভালোতা, বাবা। আখের প্লাস্টিক ভালো থাকে। আচ্ছা পরেরটাই আছে। পরের কোশ্চেনে বলেছে যে প্রাণী দেহের উদ্দীপনা গ্রাহকগুলির নাম লেখো। তাহলে প্রাণীদের উদ্দীপনা গ্রাহক, আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে না, ওটা হচ্ছে উদ্দীপনা গ্রাহক। এটা এটা হচ্ছে জানার বিষয়, ছকের মধ্যে আছে, ঠিক আছে? পরিবেশ থেকে আমরা বিভিন্ন অঙ্গের মাধ্যমে উদ্দীপনা গ্রহণ করতে পারি, যেমন ত্বক, ত্বকের মাধ্যমে উদ্দীপনা যায়। চোখ, চোখের মাধ্যমে উদ্দীপনা যায়। তারপরে হচ্ছে কর্ণ, কানের মাধ্যমে গরু চিল্লাচ্ছে শুনতে পারি। নাসিকা, সুগন্ধ শুনতে পারি। আরেকটা হবে তো পঞ্চম। জিহ্বা, আচ্ছা এখানে জীব লেখা নেই কিন্তু জীব হবে, হ্যাঁ জীব, জীব, জীবটা লিখে নাও তো, বর্গীয় জয়ছি ভ। পরে তো আছে। হ্যাঁ হ্যাঁ, আরে পরে আচ্ছা এখানে ইত্যাদি লেখা আছে, তুমি ছোট করে জীব লিখে নিতে পারো। এই জানার বিষয় আছে না, এ দেখো এটা কি পরবর্তীতে আছে স্নায়ু নাটকের জ্ঞান ইন্দ্রিয়। এই পাঁচটাই লেখা আছে। আচ্ছা ঠিক আছে, কি বলে লিখে দে। আচ্ছা কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার চলেছি কারক। কারক মানে হচ্ছে মানে উদ্দীপনা গ্রহণ হওয়ার পর মস্তিষ্ক কি বলবে কাজ করতে, সে কাজ কারা করে, আরে এই ওর মধ্যে আছে। হাত করে, পা করে, মাথা না 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 না, হাত পা কাজ করে পেশির মাধ্যমে, তাহলে উদ্দীপনা কারক কে কে হবে? একটা হচ্ছে পেশি, আর দুই নম্বর হচ্ছে গ্রন্থি। কুকুরে তাড়া করলে পেশি তো কাজ করবে, কিন্তু তাড়াতাড়ি কাজ করার জন্য কি দরকার? অ্যাড্রিনাল গ্রন্থি, তাহলে গ্রন্থিকে নির্দেশ দেবে। তাহলে দুটো, তাহলে স্নায়ু কারক, স্নায়ু স্পন্দন কারক কে কে হবে তাহলে? নাক চুলকাচ্ছ, আঙুলের মাধ্যমে তাহলে পেশি। আর এটা কি? আর এটা হচ্ছে হরমোন, তাই না? এমন কেন বলতো, বিষয় যদি ভালো ভালো বিষয় পড়ায় তাহলে ভালো ভালো হরমোন করতে হয় শরীরে। পরেটা চলেছি বাহক। বাহক হচ্ছে যারা স্নায়ু স্পন্দন পরিবহন করে, যেমন স্নায়ু, যারা স্নায়ু স্পন্দন, স্নায়ু স্পন্দনকে কে পরিবহন করে? স্নায়ু। স্নায়ু কোষ বলেনি, স্নায়ু কোষ হবে, নিউরন হবে। আচ্ছা পরের কোশ্চেনে কি বলেছে? প্রাণীদের সার্বজনীন অঙ্গ বা কারকগুলির নাম লিখে নাও। স্নায়ু সংবেদন প্রবাহ বা উদ্দীপনা গ্রহণ পরিবহন সাড়া প্রদানে যে সকল উপাদান মিলিত প্রক্রিয়াটি তীর চিহ্নের মাধ্যমে দেখাও। তাহলে এই হচ্ছে এই যেটা এখানে, কিন্তু এই কোষগুলোর কথা মনে রাখো। শর্ট কোশ্চেন আছে যে বলবে যে কোন ধরনের নিউরন আজ্ঞা বহন করে, উত্তর কি হবে? আজ্ঞাবহ নিউরন, এরম। তাহলে এইখানে যে ছকটা আছে তীর চিহ্ন দিয়ে দেখিয়েছে, মনে রাখবা। তাহলে আমি যে গল্পটা বললাম না মশা বসার, আমাদের স্কুলে সৌরভ স্যার পড়াচ্ছিল, ঠিক আছে? দিয়ে আমাদের সঙ্গে একটা ছেলে পড়তো, ওর নাম দিবাকর আর কি। ও স্যারকে বসে, স্যার দেখুন মশা যখন আপনার হাতে বসে রক্তটা খাচ্ছে, তাহলে মশাও তো যেন মরতে পারে, তাহলে মশারও স্নায়ুতন্ত্র আছে। তাহলে স্যার ধরুন আপনি হাত দিয়ে পেশিকে নির্দেশ দিলেন যে মশাটাকে মারবে, মশাও তো ভাবছে আমি মরবো কিনা, তাহলে সেটাও কিন্তু মশা নিউরনের মাধ্যমে ভাবছে। ঠিক আছে? সুরজ, হ্যাঁ এটা তো আগে ভেবে দেখিনি। পরেরটাই চলে আসি। আচ্ছা এবার বলছি যে স্নায়ু উদ্দীপনার দুটি উদাহরণ দাও। তাহলে উদাহরণ দিয়ে চলে এসেছে, দেখো উদাহরণ বলে লেখা আছে না, যে গরম বস্তুতে হঠাৎ হাত পড়লে গেলে তৎক্ষণাৎ সরে যায়, দরজায় ধাক্কা দিলে বা কলিং বেল বাজলে দরজা খুলে দেওয়া হয়, মানে দরজা নক করলে টিক 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 কেউ এসছে, আমরা চোর এসছে, এখন তো দরজা তো দিয়েই রাখে না। আচ্ছা পরেরটা, এবার হচ্ছে আমাদের শরীরে
দু ধরনের জিনিসের কথা পড়লাম এত পর্যন্ত, হরমোন আর স্নায়ুতন্ত্র। তাহলে এদের মধ্যে পার্থক্য থাকবে। তাহলে প্রথম পার্থক্য হচ্ছে ভূমিকা। হরমোনকে বলা হচ্ছে কি রাসায়নিক সমন্বয়কারী। হরমোনকে কি বলা হচ্ছে? রাসায়নিক সমন্বয়কারী। আর স্নায়ুতন্ত্রকে বলা হচ্ছে কি ভৌত সমন্বয়কারী। কারণ স্নায়ুতন্ত্র ছোট ছোট সুতোর মতো স্নায়ু কোষের মাধ্যমে প্রবাহিত হয়। আচ্ছা, কাজের প্রভাব। হরমোনের কাজ কিন্তু সুদূর প্রসারী। আর সুদূর প্রসারী মানে কি বলতো? হরমোনের কাজ বিভিন্ন ধরনের হতে পারে, মানে দূরে গিয়ে দূরে গিয়ে কাজ করতে পারে। আর স্নায়ুতন্ত্র হচ্ছে, স্নায়ুতন্ত্রের কাজ কিন্তু তাৎক্ষণিক, সঙ্গে 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 কাজ হবে। পরেরটা পরিণতি। হরমোন কাজ করার পরে ধ্বংস হয়ে যায়। আচ্ছা, কিন্তু স্নায়ু কাজ করার পরে ধ্বংস হয় না। বুঝতে পারলাম? আচ্ছা, ক্রিয়াস্থলে চলে আসি। হরমোন তৈরি হয় কোথা থেকে? গ্রন্থি থেকে করতে হবে। কিন্তু স্নায়ুতন্ত্র কি? স্নায়ুতন্ত্র কখনো স্থানচ্যুত হয় না, মানে স্নায়ুতন্ত্র সুতোর মতো হয়, সবসময় থাকে। বুঝতে পেরেছো? পাগল এরা। দাঁড়াও একটুখানি আছে। আজকে 3 জায়গায় পড়া আছে। আর্টস মার্চ পড়তে হয় না, সায়েন্স পড়তে হয়। ওই সব গাদা বোঝার জিনিস, বস্তাবন্দি জিনিস সব ফেলে দিবা, সব ভাঙড়ির দলে বেঁচে দিয়ে আসবা। আমি কি বলছি কি হয়েছে? বন্ধ করবা কেন? এইটুকুনি পড়া দিলে হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, এরপরে এর সঙ্গে একটা কাজ করে আসবো। কাজটা হচ্ছে, আমি একটু বলে দিই, শোনো। দেখো তোমাদের বইতে না 1D3 বলে একটা জায়গা আছে, আছে না? লেখা আছে স্নায়ু কোষ, নিউরন এবং স্নায়ু। তো ওখানে দেখো সব প্রথম প্রশ্নে কি লেখা আছে? স্নায়ু কোষ কাকে বলে? ওটা একটু মুখস্থ করে নেবা। কোষ দেহ ও সকল প্রকার প্রবোধক নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রের গঠনগত আর কার্যগত একককে স্নায়ু কোষ বলে। একটু পড়ে নেবা। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা একটা কাজ করো, শোনো, একটা কাজ করো, শোনো। তোমরা হচ্ছে শুনবা তো, তোমরা হচ্ছে নিউরনের যে বিভিন্ন অংশের যে ছবিটা আছে, এর সঙ্গে ছবিটা মুখস্থ করে আসবে। আচ্ছা, আমার মনে হয় এখানে ছবি আঁকার কথা বোধহয় কোশ্চেনে লেখা হয়নি। ঠিক। তোমরা হচ্ছে 179 নাম্বার যে কোশ্চেনটা আছে, নিউরন কি, তারপরে নিউরনের বিভিন্ন মানে ধরো আমি বলে দিচ্ছি কোশ্চেনটা, খাতা বার করে যাদের কোশ্চেন লেখা আছে। ভালো হচ্ছে, এবার ফোকাসটা ভালো ছিল, এই এতক্ষণ ফোকাসটা ভালো, ফোকাসটা ভালো ছিল, ওটা সাদা হয়েছিল। ওটাই তো। ওই প্রবলেম দূর হয়ে যাবে কটা দিন পরে, একটু ওয়েট করো, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। যাই হোক, 100 এ মাসে হবে না। হ্যাঁ, আমার যা মনে হচ্ছে যেভাবে আমাদের বাড়িতে কাজ চলছে, একটা মিস্ত্রি আছে মিনিমাম 15 থেকে 20 দিন লাগাচ্ছে। মানে 15-20 দিন আমরা হাওয়া খাচ্ছি শুধু বাড়িতে বসে হা করে, আর কোনো কাজ নেই। এখন যদি 5টা মিস্ত্রি আছে তাহলে 100 দিন শেষ। কি করে হবে? 179 নাম্বার কোশ্চেন দেখো খাতাতে। হ্যাঁ, আচ্ছা, নিউরন কি বলে দেখো একটা কোশ্চেন আছে, নিউরন কি? কত পেজের মধ্যে বলো ওটা? পেজ নাম্বার 20। 20 এর মধ্যে বলো না তুমি নিউরন কি অথবা স্নায়ু কোষ। তার আগের কোশ্চেনটা তো লেখা আছে হরমোন আর স্নায়ুতন্ত্রের পার্থক্য, আছে না? ওই নিউরন কি এর পরে একটা কোশ্চেন অ্যাড করো ছোট করে স্টার দিয়ে, বা কোশ্চেন নাম্বার তুমি দিতে পারো 179.2 এরকম দিয়ে, লেখো যে নিউরন বা স্নায়ু কোষের, লেখো। ও তুমি তো এখনো নিউরন বা স্নায়ু কোষের সুস্পষ্ট দন্তের ছয়স্যু, দন্তের ছয় পয়, পেট কাটা মধ্যে দন্তের ছয় পয়, পেট কাটা মধ্যে ছয়টয় চিত্র অঙ্কন করে, চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো। নিউরনের একটা হেভি বৈশিষ্ট্য আছে, অংশ নির্ণয় করো, অংশ চিহ্নিত করো। আমরা কোনো জিনিস নিয়ে যত কাজ করি সেই অংশে নিউরন বৃদ্ধি পায়। আমরা যদি বেশি পড়াশোনা করি বা কোনো জিনিস নিয়ে বেশি মাথা খাটাই, আমাদের মস্তিষ্কের মধ্যে না নিউরনের প্রচুর লিঙ্কেজ তৈরি হয়, মানে নতুন নতুন নিউরনের সঙ্গে নিউরন জুড়ে যায়, তত ট্রান্সফার হয়।
আর যদি ব্যায়াম করে ধরো না ওটা পেশির জন্য, ব্যায়াম তো পেশির জন্য। লাগিয়ে দিলাম হ্যাঁ লাগিয়ে দিলাম হ্যাঁ, তাহলে কোশ্চেন নাম্বারটা কত থেকে কত গো? আমার আলাদা ক্লাস 10 লাইফ সায়েন্স HW, ও দাদা 24/2/24। ও দাদা তাহলে 179 হ্যাঁ তুমি পর্যন্ত থাকছে, তাই তো? হ্যাঁ 179 এর পরের ছবিটা পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ যাও। ছবিটা তুমি আঁকি দিবা হ্যাঁ অফ করে দিলাম ভিডিও না না অফ করে দাও স্যার বলছে কয়টা অংশ হিসাব করবো না? না না, ঠিকঠাক বেসো দিকে স্নায়ুতন্ত্রের এমা স্নায়ুতন্ত্রের এইটা আবার এরকম করে অংশে, দেখিয়েছে স্নায়ুতন্ত্রের অংশে নিউরনের চিত্র আর চিত্রটা তুমি আঁকি দাও পরের দিন বই দেখে দেখে আঁকবো, তুমি আঁকাবা না মুখস্থ তোর বোতল পড়ে তুই আছে যে না খাতায় লিখে এমনি আনবে খাতায়। হ্যাঁ এরপর আরে আপু সেটা দাও দেখে করো। আমি ছবিটা আঁকাই না না না